হাসপাতালে এসে যে ইনফেকশনটা হয় তাকে বলা হয় হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন। এর ক্রাইটেরিয়া কি কি? পেশেন্ট ওই ইনফেকশনটা ছাড়া অন্য কোনো কারণের জন্য হাসপাতালে এসেছে, নাম্বার 1। নাম্বার 2, যখন পেশেন্ট আমাদের কাছে এসেছে তখন হি অর শি ওয়াজ নট ইন ইনকিউবেশন পিরিয়ড অফ দ্যাট ইনফেকশন। এন্ড নাম্বার 3, অন্তত 48 ঘন্টা পরে তার সিমটমটা অ্যাপিয়ার করতে হবে। একটা সহজ উদাহরণ দিচ্ছি। যদি আমরা বলি যে কোভিড-19 এর ইনকিউবেশন পিরিয়ড কতদিন? ইয়েস ইয়েস ইয়েস, নিজেকে বলিস না, আমাকে বল। হ্যাঁ, 14 ডেজ না, আরো আগে হয়। তো 2 to 7 ডেজ এরকম ধরা হয়। তো তাহলে যদি দেখা যায় যে আজকে একটা পেশেন্ট ভর্তি হয়েছে এবং ভর্তি হওয়ার 48 ঘন্টার মধ্যে তার কোভিড-19 হয়ে গেছে, তাহলে কি সেটা আমি হসপিটাল অ্যাকোয়ার্ড বলবো? কেন? কারণ সেই সময় ইনকিউবেশন পিরিয়ডে ছিল। পেশেন্টের ডেঙ্গু হতে সময় লাগে 2 থেকে 5 দিন। পেশেন্ট হঠাৎ এসে একদিনের মাথায় দেখা গেল ফিভার, আমরা টেস্ট করলাম ডেঙ্গু, বলো আপনাদের এখান থেকেই হয়েছে, ঠিক বলবো? কেন? বেশ, তো তাহলে ডেঙ্গু যদি আজকে হয় তাহলে সেটা স্বাভাবিকভাবেই যে টাইমে তার ইনকিউবেশন পিরিয়ড চলবে সেই সময় যদি সে হাসপাতালে ভর্তি হয় সেটা হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন হবে না। কিন্তু যদি কোনো ক্যাথিটার অ্যাসোসিয়েটেড ইউটিআই হয়, যদি কোনো ব্লাড স্ট্রিম ইনফেকশন হয়, ধর পেশেন্ট এসেছে হসপিটাল, এবারে সিচুয়েশন বোঝ কেন খারাপ। এটা পেশেন্ট এসেছিল হার্নিয়া অপারেশন করতে, হার্নিয়ার জন্য পেশেন্টটা মারা যেত না, তুই ভালো সার্জন, সুন্দর ওটি করে দিয়েছিস। এবার তারপরে কি হলো, ওই অপারেশনের জায়গায় সার্জিক্যাল সাইট ইনফেকশন হয়ে গেল, একটা মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট অর্গানিজম ঢুকে গেল, পেশেন্ট সেপ্টিসিমিয়া হয়ে গেল, পেশেন্ট মরে গেল। এটা যদি আমাদের সাথে হয়, কারোর সাথে, আমাদের নিজের ফ্যামিলির সাথে হয়, আমরা ছেড়ে দেবো? একটা মারও মাটিতে পড়বে। তাহলে যদি উল্টো সাইডে আমরা থাকি তাহলে সিচুয়েশনটা কি হবে? ইট ইজ আ মেজর মেডিকো লিগাল কেস অলসো, যে তুমি এমন একটা কারণের জন্য তোমার পেশেন্টের এমন একটা কারণের জন্য মৃত্যু হলো যেটাতে সে তোমার কাছে আসেইনি, যেটা নিয়ে আগে এই ধরনের ইনফেকশন প্রচুর বেশি হতো, প্রচুর বেশি হতো। তারপরে একটা জন পাগল এলো, সে ভদ্রলোক হঠাৎ করে ওটিতে ধুনুচি নিয়ে নাচানাচি শুরু করলো। তাকে সবাই বললো, দাদা কি করছেন? বলে, না কেন, দেখতে পাচ্ছিস না ধুনুচি নাচছি। মজার ব্যাপার হলো তার এই কীর্তির পরে হঠাৎ করে দেখা গেল পোস্ট অপারেটিভ উন্ড ইনফেকশন যেটা, সেটা ধাঁ করে পড়ে গেল 70%। তখন এরা বললো, স্যার এটা কি করলেন? বলে, কিছুই নয়, আমি কার্বলিক অ্যাসিড ফিউম দিচ্ছিলাম। তার কি নাম ছিল লোকটার? জোসেফ লিস্টার, যাকে আমরা বলি অ্যান্টিসেপটিক সার্জারি কা বাপ, ফাদার অফ অ্যান্টিসেপটিক সার্জারি। তো তাহলে হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন তখনও ছিল এবং এখনো আছে। যত ডেভেলপিং কান্ট্রি তাতেই হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন বেশি, আর যত ডেভেলপড কান্ট্রি তাদের ক্ষেত্রে হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন কম হয়। কার কত জিডিপি, কার কত এটা দিয়ে উন্নত অনুন্নত বিচার হয় না। কে কত ভালো তার সিটিজেনকে সার্ভিস দিতে পারছে একটা দেশের ক্রাইটেরিয়া, সেটা দেখে দেখা। এবারে তোরা বলবি, স্যার এমনিও ইনফেকশন হতো, অমনিও ইনফেকশন হতো, তো আমার হাসপাতালে হয়েছে আমি সারিয়ে দেবো, কি আছে? ইট ইজ নট দ্যাট ইজি। কেন ইজি নয়? আজকে তোর আমার বাইরে একটা ইনফেকশন হয়েছে আর আমরা হাসপাতাল থেকে ইনফেকশনটা পেয়েছি, দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ। কেন তফাৎ?
নাম্বার ওয়ান, যারা রাস্তায় হেঁটে বেড়াচ্ছে আর যারা হাসপাতালের বেডে এমনি করে শুয়ে আছে, তাদের কার ইমিউনিটি খারাপ? হসপিটালে যারা শুয়ে আছে দে আর ইমিউনো কম্প্রোমাইজড, তাহলে তাদের ইনফেকশন বেশি হবে না কম হবে? বেশি হবে। তার মানে রাস্তায় যে লোকটা, তার যদি একটা ইনফেকশন হয়, হি অর শি ক্যান ফাইট বেটার, কিন্তু যে লোকটা শুয়ে আছে হাসপাতালে তার ক্ষেত্রে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতাটা অতটা নয়, and the infection will disseminate to different organs of the body. নাম্বার ওয়ান। নাম্বার টু, কমিউনিটিতে যে ব্যাকটেরিয়াগুলো আছে তারা দে আর অ্যাকচুয়ালি সেন্সিটিভ টু ডিফারেন্ট অ্যান্টিবায়োটিক্স অর অ্যান্টিমাইক্রোবিয়ালস, কিন্তু যেগুলো আমাদের ইনফেকশন হচ্ছে হাসপাতাল থেকে, তারা তো পুরনো পাপি, দাগিয়ে আসামি, তারা এক ধার থেকে অ্যান্টিবায়োটিক পেয়েই যাচ্ছে, তারা জানে ঠিক আছে কি দিচ্ছে, হ্যাঁ বেরোতে না, কিচ্ছু হবে না। কি দিচ্ছে? সিপ্রোফ্লক্সাসিন, ওটা তো আমি সকালবেলা ব্রেকফাস্টে খাই। তো তাহলে কি হবে? পেশেন্টের একটা মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট একটা অর্গানিজম যদি হয়, ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু ট্রিট। আমাদের কাছে অপশন নেই, হাত পা বাঁধা। কেন? পেশেন্ট এসছে, হ্যাঁ রে পেশেন্ট কি হয়েছে? না স্যার পেশেন্টের ডায়রিয়া হচ্ছে। ঠিক আছে, মেরোপেনাম। পেশেন্ট কি হয়েছে রে? না স্যার পেশেন্টের একটা কনভালশন হচ্ছে। ঠিক আছে, মেরোপেনাম। পেশেন্ট কি হয়েছে রে? না পেশেন্ট স্যার মারা গেছে স্যার। ঠিক আছে, মেরোপেনাম। এইভাবে দিতে দিতে কি হয়, আমাদের যখন একটা আইসিইউ, আইটিইউ, সিসিইউ এই সমস্ত সেটআপ থাকে বিভিন্ন জায়গায়, এটা পুরো পশ্চিমবঙ্গ তথা সব জায়গায়, ভারতবর্ষের সমস্ত জায়গায় কি হয়, এক একটা অ্যান্টিবায়োটিক প্রোটোকল ফলো করা। এবারে যখন একটা হাই ডিপেন্ডেন্ট একটা ইউনিটে একটা মরিবান্ড পেশেন্ট ঢুকছে, তখন ওই যে প্রেসারে আমার এই অ্যান্টিবায়োটিক দেওয়া উচিত নয়, সেটা কখনো করার মতো অবস্থা থাকে না। তখন কি হয়, বাঁচাতে তো হবে লোকটাকে, এই জন্য একটা বড় অ্যান্টিবায়োটিক ঠুকে দেওয়া হয়। এবারে পরপর পেশেন্ট আসছে। একটা পেশেন্টকে তুই যখন একটা পেশেন্টকে সিপিআর দিচ্ছিস, ঠিক সেরকম সময় একটা এমআই পেশেন্ট ঢুকেছে। এমআই পেশেন্টকে তুই সামলাতে ইসিজি করছিস, তার মধ্যে একটা অর্গানোফসফরাস ঢুকেছে, অর্গানোফসফরাসকে সামলাতে একটা সিভিএ ঢুকেছে। এই তো আমাদের লাইফ। তো এরপরে যখন তাদের এই পরিস্থিতিতে ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু মেনটেন দ্য অ্যান্টিবায়োটিক পলিসি, প্রপার অ্যান্টিবায়োটিক পলিসি মেনটেন করা খুব অসুবিধা। এবার যখন এই ধরনের আমরা একই অ্যান্টিবায়োটিক দিনের পর দিন ইউজ করে যাচ্ছি, হসপিটালের যে মাইক্রোবায়োম যারা ওখানে আছে, দে গেট ইউজ টু ইট। তাদের তখন ওটার এগেনস্টে রেজিস্ট্যান্স তৈরি করে ফেলতে পারে। কেন? আমরা যখন আসিনি সেরকম সময় ব্যাকটেরিয়া ছিল, আমরা যখন থাকবো না তখন ব্যাকটেরিয়া থাকবে। তো ওরা আমাদের থেকে বিবর্তন অনেক বেশি দেখেছে। ভাব, ডাইনোসর তন্দুরি হয়ে গেছে, কিন্তু ব্যাকটেরিয়া ঠিক তার জায়গায় আছে। ইনফ্যাক্ট আমরা যে আজকে নিঃশ্বাস নিচ্ছি তার পেছনে কারণ কে? ব্যাকটেরিয়া। সেই ব্যাকটেরিয়ার সাথে আমার নামের খুব মিল, তার নাম হচ্ছে সায়ানো ব্যাকটেরিয়া। তাহলে এই ব্যাকটেরিয়া কি করেছে, পুরো যে তোর এই যে পুরো মিথেন ছিল, কার্বন ডাইঅক্সাইড ছিল, পুরো ভর্তি ছিল, সেগুলোকে সব অ্যাবজর্ব করেছে, অক্সিজেন ছেড়েছে, ওটাকে ইয়ে করেছে, অক্সিজেন ছেড়েছে। তাহলে আমরা আজকে নিঃশ্বাস নিতে পারছি, নইলে পারতাম? আমাদের এই লিভিং এনভায়রনমেন্টটাই তৈরি হতো। তো স্বাভাবিক আজকে যখন তাদের সাথে আমাদের যুদ্ধ হচ্ছে, তখন তারা তো আমাদের ছেড়ে কথা বলবে না। বাবা, দে নো হাউ টু ইভেড অ্যান্ড অ্যান্টিবায়োটিক কিভাবে কাজ করে। তুই যদি আজকে যদি সিউডোমোনাস বা এগুলো যদি দেখিস, যেদিক দিয়ে ড্রাগটা ঢুকছে ও আরেকটা রাস্তা দিয়ে বের করে দিচ্ছে, ইফ্লাক্স পাম্প মেকানিজম। যদি ফ্লোরোকুইনোলোনস কাজ করছে, যখন সিপ্রোফ্লক্সাসিন, নরফ্লক্সাসিন, লিভোফ্লক্সাসিন, মক্সিফ্লক্সাসিন, ও যেখানে কাজ করছে সেই জায়গাটাকেই চেঞ্জ করে দিচ্ছে। তোকে বলে তুই বলেছিস, ওখানে দাঁড়িয়েছিলি, হঠাৎ করে দেখা গেল কেউ একটা লাল টুপি পরা কোনো একটা লোক এসে তোর ব্যাগ নিয়ে পালালো। এই তোর গেটে ফোন করলো যে দাদা ধরবেন তো, লাল টুপি পরা একটা লোক আছে। বললো হ্যাঁ, লাল টুপি পরা তো কেউ বেরোয়নি, নীল টুপি পরা একজন বেরোয়। ও যেতে যেতে টুপিটা চেঞ্জ করে নিয়েছে। তাহলে ঠিক একই জিনিস হচ্ছে আমাদের এখন কোভিড-19 এর ক্ষেত্রে। এই যে বলছে না যে আগে ইনফেকশনটা ছিল, তা এখন ভ্যাকসিন দিয়েছিলাম, ইমিউনিটি গ্রো করে গেছিল, এখন আবার কেন হচ্ছে? ভেরি সিম্পল, এটা খুব ন্যাচারাল ফেনোমেনন।
ভাইরাস নিজেকে সারাক্ষণ চেঞ্জ করছে। ধর আজকে যে অ্যান্টিজেনটার এগেনস্টে আমার অ্যান্টিবডিটা তৈরি হয়েছিল, সেই অ্যান্টিবডিটা সেই অ্যান্টিজেনটাকেই তো এখন চেঞ্জ করে নিয়েছে। তাহলে নতুন অ্যান্টিজেনের এগেনস্টে পুরনো অ্যান্টিবডি কাজ করবে? করবে না। তাহলে আমাকে কি করতে হবে? আমাদের হয় ক্লিনিক্যাল অথবা সাবক্লিনিক্যাল ইনফেকশন হবে, যেই হবে আমরা আবার ইমিউন হয়ে যাব। এটা আমাদের কোভিড-19 এর জন্য নয়, প্রত্যেকটা ভাইরাসের জন্য হয়। অ্যাডেনো ভাইরাসের জন্য হয়, অ্যাস্ট্রো ভাইরাসের জন্য হয়, রেসপিরেটরি সিনসিটিয়াল ভাইরাসের জন্য হয়, ইনফ্লুয়েঞ্জার জন্য তো হয়ই হয়। প্রত্যেক বছর টিকা নিতে হয় ইনফ্লুয়েঞ্জার। ওকে, তো যাই হোক, এবার আমাদের টপিকে ফিরে আসি। তো এই যে পুরো ইনফেকশন যেটা আমাদের হসপিটালে হচ্ছে, সেই ইনফেকশনটা প্রথমত ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্ট বেশি, নাম্বার 2 সেখানে ইনফেকশন বেশি, হাজার রকমের ইনফেকশন। কোন ধরনের ইনফেকশন নেবেন পুরো সবকটা ক্যাটালগে আছে। কি চাই বলুন শুধু? ইউটিআই চাই? আছে। রেসপিরেটরি ইনফেকশন চাই? আছে। কি চাই? ঠিক সেভাবে তার মানে এক নাম্বার হচ্ছে ইনফেকশন বেশি এবং খারাপ রকম ইনফেকশন, মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট অর্গানিজম, ইমিউনো কম্প্রোমাইজড। 3 নাম্বার ইন্টারভেনশন আছে। এমনি পথ চলতি কোনো লোককে তো কেউ গায়ে জেলকো করে না, কিন্তু যখনই একটা পেশেন্ট ওরকম করে আমাদের কাছে হাসপাতালে আসছে, আমাকে তাকে আইভি চ্যানেল করতে হবে, তাকে ক্যাথিটার করতে হবে, তাকে সেন্ট্রাল ভেনাস লাইন করতে হবে, সবকিছু করতে হবে। তো তার মানে কি অ্যাকচুয়ালি আমাদের যেটা প্রাইমারি ডিফেন্স যে জায়গাগুলো আছে, আমরা বাধ্য হচ্ছি সেগুলোকে ব্রিচ করতে। কেন? আমরা সেগুলোর মাধ্যমে মেডিসিন ঢুকাবো। তো মেডিসিন বা অন্য কোনো ইন্টারভেনশন যখনই আমরা করছি, আমরা এটা মনে রাখতে হবে এই রাস্তা দিয়ে কিন্তু অর্গানিজমও ঢুকবে। বোঝা গেল? 4 পুওর হসপিটাল ইনফেকশন কন্ট্রোল পলিসি। বেশিরভাগ হাসপাতালেই ভালো ইনফেকশন কন্ট্রোল এখনো পর্যন্ত নেই। চেষ্টা করা হচ্ছে, কেন? কারণ এর জন্য শুধুমাত্র যে আমরা দায়ী তাই নয়, আমাদের সবার যে কমিউনিটিকে আমরা সার্ভ করি তাদের তো বেসিক হেলথ হ্যাবিটস গুলো নেই। সেটা তোকে বোঝাতে হয় ওখানে। এইভাবে লোকের গায়ে হাঁচবে না, লোকের গায়ে কাশবে না, বাথরুম করে জল দেবে। তো সেগুলো যদি করতে হয় তাহলে স্বাভাবিকভাবে ইনফেকশনটা বেশি ছড়াবে। এতগুলো কারণের জন্য হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশনের কিন্তু গ্র্যাভিটি সেটা অনেক বেশি। এরপরে কি আসছে দেখা যাক নেক্সট। তাহলে ধর আজকে তোরা কাজ করছিস হাসপাতালে, একটা কোভিড-19 ওয়ার্ডে কাজ করেছিস, সেখান থেকে তো কারো কোভিড-19 হলো, গড ফরবিড, তাহলে সেটা কি হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশনের মধ্যে পড়বে? কি বাবা, দুটো তো অ্যান্সার, ইয়েস অর নো? ইয়েস, নো? Definitely yes. Definitely yes. Yes, that will be hospital acquired infection. কেন আমরা কি ডাক্তার বলে কি আমরা মানুষ নই? আশ্চর্য। তাহলে এটাও অলসো অকুপেশনাল। আর কি আমরা যেগুলো তোদেরকে বারবার বলি সেটা হচ্ছে যে অ্যাক্সিডেন্টাল নিডল স্টিক ইনজুরি, সেটা যদি হয় কোন ইনফেকশনের সব থেকে বেশি ট্রান্সমিটার হওয়ার চান্স আছে? হেপাটাইটিস বি, ভেরি গুড। সেকেন্ড হেপ সি, তারপরে এইচআইভি, তাই তো? সো তাহলে প্রথমে বলছি ইমিউন স্ট্যাটাস, আগেই বলেছি আমরা। সেকেন্ড হচ্ছে হসপিটাল এনভায়রনমেন্ট কিরকম, খুব ক্লিন থাকে, তাই তো? হসপিটাল অর্গানিজম মাল্টিড্রাগ রেজিস্ট্যান্ট হয়, ডায়াগনস্টিক এন্ড থেরাপিউটিক ইন্টারভেনশনের কথা বললাম, ট্রান্সফিউশন, ব্লাড ট্রান্সফিউজ করতে হচ্ছে আমাদের, তার মাধ্যমে যেতে পারে। পুওর হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন এন্ড ইনফেকশন কন্ট্রোল। তো তাহলে যেগুলো অসুবিধা হয় তার মধ্যে এক নম্বর হচ্ছে পেশেন্টস ওন মাইক্রোবিয়াল ফ্লোরা। যে একটা বেডে ভর্তি আছে সেই পার্সন কি রেগুলার বেসিসে সঠিকভাবে চান করছে? নো। তাহলে তার বডিতে মাইক্রোবিয়াল ফ্লোরা বেশি হবে না কম হবে? বেশি হবে, এক নম্বর। লং টার্ম যারা ভর্তি আছে, ধর কোনো পেশেন্টের সিভিএ হয়েছে, স্ট্রোক হয়েছে, সে তো ভর্তি, তার একটা সাইড প্যারালাইজড,
তাকে সবই ওই বিছানায় করে দিতে হচ্ছে, স্পঞ্জিং করতে হচ্ছে, সবকিছু করতে হচ্ছে, দাঁত মাজিয়ে দিতে, মুখটা ধুইয়ে দিতে হচ্ছে। তার মানে কি, সেখানে আমরা সকালবেলা উঠে যে 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 কাজগুলো করি, স্নান, তারপরে বাকি আরো বিভিন্ন রকম ত্যাগ শিকার যেগুলো করে থাকি, সেগুলো কেন করি? আমাদের বডির থেকে যেগুলো টক্সিক জিনিস, যেগুলো আনওয়ান্টেড জিনিস, সেগুলোকে বের করে দেওয়া, তাই তো? তো সেটা যদি কারণ না হয়, তাহলে স্বাভাবিকভাবে তার বডিতে সেই লোডটা বাড়তে থাকবে। বাই দ্য ওয়ে, কেউ বলতে পারবে যে আমাদের যে প্রত্যেকদিন যে স্টুল পাস করি আমরা, তার মধ্যে কতটা ব্যাকটেরিয়া থাকে? প্রত্যেকটা, যদি কেউ, মানে সোজা কথায় 1/3 of the total volume is bacteria. ওয়াও, তাই তো? তাহলে পেশেন্টের ওন মাইক্রোবিয়াল ফ্লোরা, তারপরে আসছে হাসপাতালের যে বাতাস, হাসপাতালের জল, হাসপাতালের বিভিন্ন অবজেক্টস। আজকে কি হয় নর্মালি, আমরা কোনো একটা পেশেন্টকে দেখলাম আইসিইউ, আইটিইউ, সিসিইউতে, দেখে আমরা দরজা খুলতে গেলাম, আমার হাতে তখন ব্যাকটেরিয়া গিজগিজ করছে, আমি দরজা খুললাম, দরজার হ্যান্ডেলে লেগে গেল। এবার তারপরে পরের জন, যার হাত ক্লিন ছিল, সে যখন ওই দরজাটা খুলবে, সেই ব্যাকটেরিয়া তার হাতে চলে এলো। এই তো ব্যাপার। এরপরে কি হচ্ছে, এয়ার, ওয়াটার, এমনকি ফুড। আমরা ল্যাবে আমাদের জল পর্যন্ত খাওয়া বারণ, খাবার তো ছেড়ে দেয়। কেন? কারণ যে স্পোর, যে ব্যাকটেরিয়া ওখানে ঘুরছে, প্রত্যেকটা প্যাথোজেনিক ব্যাকটেরিয়া। তো আমি যদি সেখানে জলটা খাই, তা সেটা ওর মাধ্যমে ঢুকতে পারে, তাই তো? হেলথ কেয়ার ওয়ার্কার, hands of healthcare worker harboring MRSA. What do you mean by MRSA? Methicillin resistant Staphylococcus aureus. কোথায় থাকে বাবা? হাতে আসে বলছিস, কোথা থেকে আসে? যেটা অন্যের ব্যাপারে গলাতে নেই, সেই জায়গা। অ্যান্টিরিয়ার নেয়ার্স, আমাদের প্রায় নাকের ভিতরে গুপ্তধন সন্ধান করার একটা আমাদের হ্যাবিট রয়েছে, তো এবং সেটা হয়তো যখন হচ্ছে তখন এমনি করে নাকে একবার হাত দিয়ে দিল, তো এইটা এমআরএসএ এখানে কলোনি করে থাকে। আমাদের কিছু করছে না, ওরা ভাড়াটে ওখানে থাকে স্লিপার সেল হয়ে। ওকে, আর আদার পেশেন্টস, পাশে একটা টিবি পেশেন্ট বসে আছে, এখানে একটা সুস্থ পেশেন্ট ছিল। সুস্থ মানে কি, মানে সে হাসপাতালে এসেছিল কিন্তু তার টিবি ছিল না। সে পেশেন্ট এমন সারাদিন তার গায়ে কেসেছে, 1 মাস পরে তার টিবি ধরা পড়েছে। এটা হয় নর্মালি। কি হয় বলতো, ধর তুই কোনো পেশেন্টকে বললি যে দেখো তোমার কিন্তু টিউবারকুলোসিস থাকতে পারে, তুমি কিন্তু বাবা যখন কাশবে মুখটা ঢাকা দিয়ে কাশবে। সে এসেনশিয়ালি মুখ না ঢাকা দিয়ে কাশবে। আগে যদি ভুলক্রমেও যদি একবার ঢাকা চাপা দিচ্ছিল, তারপরে একদম ডেফিনেটলি। এগুলোর পরে যেটা, তাহলে এরপরে আসি কোন কোন তো কি কি ইনফেকশন হতে পারে। তার মধ্যে সবার আগে হচ্ছে ক্যাথিটার অ্যাসোসিয়েটেড ইউটিআই। ক্যাথিটার অ্যাসোসিয়েটেড ইউটিআই অর ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, সেটা সব থেকে বেশি যেটা হয় সেটা হচ্ছে যারা লং টার্ম ক্যাথিটারাইজড পেশেন্ট তাদের ক্ষেত্রে। কোন অর্গানিজম সব থেকে বেশি ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন করে বাই দ্য ওয়ে? এস্টেরিশিয়া কোলাই। ক্যাথিটার অ্যাসোসিয়েটেড ইউটিআই সব থেকে বেশি কে করে? ক্লেবশিয়েলা, ভেরি গুড, বায়োফিল্ম প্রোডাকশন করে। আর প্রোটিয়াস, প্রোটিয়াস একটা অবশ্যই এটা অনেক এর গুণ রয়েছে। আর হ্যাঁ, শিগেলা ইউটিআই করছে আজকাল, খুব ভালো করছে। ঠিক ঠিক বলেছিস, তাও ভালো ম্যালেরিয়া বলেনি। সো অ্যান্সার ইজ, বাহ কাছাকাছি গেছিল, স্ট্যাফিলোকক্কাস, খুব ভালো। সো অ্যান্সার ইজ এস্টেরিশিয়া কোলাই। তাহলে ইকোলাই এক্ষেত্রেও ফার্স্ট, ওই ক্ষেত্রেও ফার্স্ট, ঠিক আছে। যাই হোক, এটাতে তো বোঝা গেল তাও যে আর কি কি অর্গানিজম গুলো আছে, সেগুলো তো তোরা বলে দিবি সবকটার নাম একজন করে। তাহলে এতগুলো ইউটিআই করতে পারে। কালকের থেকে কম আছে, কালকে 127টা ছিল। সো এখানে আসছে এসকেপ প্যাথোজেন। এসকেপ প্যাথোজেনের মধ্যে এন্টেরোকক্কাস, স্ট্যাফাইলোকক্কাস, ক্লেবশিয়েলা, অ্যাসিনেটোব্যাক্টার,
সিউডোমোনাস অ্যান্ড এন্টেরোব্যাক্টার। ট্রাস্ট মি, যখন আমি এমবিবিএস পড়েছি তখন অ্যাসিনোটোব্যাক্টার এরকম ছিল না। এখন অ্যাসিনোটোব্যাক্টার ইজ ওয়ান অফ দ্য প্রাইম অর্গানিজম যেটা আমাদের হন্ট করে। ইট হ্যাজ ওয়াইড স্প্রেড মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট অ্যাক্টিভিটি। যারা আইসিইউ, আইটিইউ, সিসিইউ তে কাজ করবি ভবিষ্যতে, ওই ভ্যাপ একা খেয়ে দিচ্ছে অ্যাসিনোটোব্যাক্টার। ওকে, আর কি আছে যেগুলো যেগুলো অর্গানিজম ইনফেক্ট করতে পারে? একটা নাম আমরা একটু আগেই শুনলাম, এসচেরিশিয়া কোলাই, SARS-CoV-2, COVID-19 শুনেছিস নাম? ভেরি গুড। নোসোকোমিয়ালি অ্যাকোয়ার্ড মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, কথাটার মানে কি বাবা? হসপিটাল অ্যাকোয়ার্ড টিউবারকুলোসিস, যে কেসটা বললাম। আর কি? লিজিওনেলা, ক্যান্ডিডা, ক্লোস্ট্রিডিয়াম ডিফিসিলি, ডায়রিয়া, অ্যান্ড লাস্ট HIV, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি। সেটা কাদের বেশি হয়? হেলথ কেয়ার পার্সোনাল, হেলথ কেয়ার ওয়ার্কার্স, তাদের ক্ষেত্রে হয়। তাহলে ট্রান্সমিশন তিন রকম, একটা হচ্ছে কন্ট্যাক্ট ট্রান্সমিশন, একটা হচ্ছে ড্রপলেট ট্রান্সমিশন, একটা হচ্ছে এয়ারবর্ন ট্রান্সমিশন। কন্ট্যাক্ট মানে ফোমাইট বর্ন, সেকেন্ড হচ্ছে ড্রপলেট, হাঁচলো, অনেকগুলো মিসাইল হয়ে গেল, যে কটা টার্গেটে লাগলো তারা গেল। লাস্ট এয়ারবর্ন, সেটা কিরকম আসছি। তাহলে এটা প্রথমে সবার আগে দেখা হলো। তাহলে ফার্স্ট কে হয়েছে আমাদের? ক্যাথিটার অ্যাসোসিয়েটেড ইউটিআই 33%, সেন্ট্রাল লাইন অ্যাসোসিয়েটেড ব্লাড স্ট্রিম ইনফেকশন অনলি অ্যাকাউন্টস ফর 13%। কতটা ডিফারেন্স? 15 কত আছে এখানে? সার্জিক্যাল সাইটটা সেকেন্ডে আছে 31-এ, আর ভেন্টিলেটর অ্যাসোসিয়েটেড ইভেন্ট 15, তাই তো? তাহলে সার্জিক্যাল সাইটের আগে কে থাকবে? ইউটিআই, তারপর হচ্ছে সার্জিক্যাল সাইট, তারপর হচ্ছে ব্যাপ অর ভিএই, আর 4 নাম্বার কে থাকছে? ক্ল্যাপসি। তো তাহলে এটা সব থেকে বেশি, এর মধ্যে আবারও বলছি, এস্টেরিশিয়া কোলাই ইজ দ্য মোস্ট কমন অর্গানিজম। এর মধ্যে 40%-এর ওপরে নোসোকোমিয়াল ইনফেকশন করতে পারে এটা, আর 70 to 80% হেলথ কেয়ার অ্যাসোসিয়েটেড ইউটিআই এক্ষেত্রে আসে। তো দুরকম হয়, একটা হচ্ছে ক্যাথিটার অ্যাসোসিয়েটেড উইথ ইউটিআই, আর একটা হচ্ছে ক্যাথিটার অ্যাসোসিয়েটেড অ্যাসিমটোমেটিক ব্যাকটেরিউরিয়া। বলতে পারবে অ্যাসিমটোমেটিক ব্যাকটেরিউরিয়া এই ক্যাথিটার অ্যাসোসিয়েটেড ছাড়া আর কোন ক্ষেত্রে দেখা যেতে পারে? where more than a significant number of bacteria passes through urine, but the patient or victim doesn't have any symptoms. সব সময় যে ইনফেকশনের মতো তার জ্বর আসবে, ডিজিউরিয়া হবে, এরকম কিছু হয় না। প্রেগন্যান্সিতে এরকম অ্যাসিমটোমেটিক ব্যাকটেরিয়া খুব কমন। ওকে, বেশ। তো তাহলে risk of developing catheter associated bacteriuria increases with time with an average risk of 3 to 10% per catheter day. প্রতিদিন ক্যাথিটার করার তুই একটা দিন বাড়াচ্ছিস মানে তুই 10% করে ইউটিআই এর রিস্ক বাড়িয়ে দিচ্ছিস পেশেন্টের। প্রথম দিন যদি 0 হয়, পরের দিন 10, তারপরের দিন 20, এইভাবে আস্তে আস্তে বাড়তে থাকে। COTY rate varies from 0 to 5 per 1000 catheterized patient depending on up to the hospital location, ward versus ICU. মানে যদি জেনারেল ওয়ার্ডে হয়, যেখানে অনেক পেশেন্ট আছে, সেখানে কি হবে? ক্যাথিটার অ্যাসোসিয়েটেড ইনফেকশনটা ব্যাকটেরিয়া বেশি, কিন্তু আইসিইউতে যেখানে সবকিছু আলাদা আলাদা, বেড আলাদা, সেখানে কি রেটটা তুলনামূলক কম হওয়ার কথা। আবার উল্টোটা, যদি আইসিইউ, আইটিইউ, সিসিইউতে যদি কারো কটি হয়, তাহলে তার ব্যাকটেরিয়াল ভিরুলেন্স যেটা বা মাল্টিড্রাগ রেজিস্ট্যান্ট অর্গানিজম মানে প্রপার্টি, সেটা কিন্তু আবার জেনারেল ওয়ার্ডের থেকে অনেক খারাপ। বোঝা গেল জিনিসটা? তাহলে এস্টেরিশিয়া কোলাই ইজ দ্য প্রিডমিনেন্ট এজেন্ট। অন্যান্যগুলো আছে ক্লেবশিয়েলা, অ্যাসিনোটোব্যাক্টার, সিউডোমোনাস,
এর মধ্যে একটা কথা বলে রাখি, ক্লেবশিয়েলা নিউমোনি এবং ক্লেবশিয়েলা অক্সিরোকা, স্পেশালি নিউমোনি, ইজ কজিং বায়োফিল্ম প্রোডাকশন। এই বায়োফিল্মের জন্য অনেক সময় যে ক্যাথিটারটা গোটাটা বায়োফিল্ম হয়ে যাচ্ছে। তোরা ভাবছিস সেন্সিটিভ ওষুধ দেওয়া হচ্ছে, দেখা যাচ্ছে ওষুধ পেশেন্টটা সারছে না। কেন? বায়োফিল্ম হচ্ছে একটা লিভিং ইকোসিস্টেম, যেটা ওই অ্যান্টিবায়োটিক গুলোকে তার বর্ডারেই আটকে দেয়, বর্মের মতো। ভেতরে যে কিলিং কনসেন্ট্রেশনটা পৌঁছানো দরকার সেটা বায়োফিল্ম পৌঁছতে হয়। সেই ক্ষেত্রে কি করতে হয়, ক্যাথিটার যখনই চেঞ্জ করবি ইউ আর অ্যাকচুয়ালি ডিসলজিং দ্য বায়োফিল্ম। যখনই হয়ে গেল এরপরে ওটা কাজ করবে, বোঝা গেল? সেই জন্য রেগুলার বেসিসে ক্যাথিটার চেঞ্জ করতে হয়। এক্সট্রা লুমিনাল স্প্রেড, পেশেন্টস এন্ডোজেনাস ফ্লোরা অর হ্যান্ড অফ হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন। আর ইন্ট্রালুমিনাল স্প্রেড মানে ওপেন ড্রেনেজ ব্যাগ অর ব্রিচ ইন দ্য ক্লোজ ড্রেনেজ সিস্টেম। ইনফেকশনটা আসে কোনখান থেকে সেটা বলা হয়েছে। ধর আজকে যারা ক্যাথিটার করছে সে কি করেছে, গ্লাভস পরে আছে ডেফিনেটলি, কিন্তু সেটা হয়তো 2 ঘন্টা আগে পরেছিল, তখন থেকে সে কাজ করে যাচ্ছে। তার মানে সেটা তো আর স্টেরাইল গ্লাভস বলতে পারবো না। লোকে তাই বলে, স্যার এটা স্টেরাইল গ্লাভস, 2 ঘন্টা আগে পরেছে, তারপর 30টা পেশেন্ট দেখেছি স্যার, এখনো স্টেরাইলই আছে, তাই তো? তো সেই অবস্থায় যদি সে ক্যাথিটার করে, অ্যাকচুয়ালি হি ইজ ইন্ট্রোডিউসিং দ্য হ্যান্ড ফ্লোরা ইনসাইড দ্য ব্লাডার, নাম্বার 1। নাম্বার 2, পেশেন্টের নিজস্ব জেনিটাল এরিয়ার যে ইনফেকশন বা মাইক্রোবিয়াল ফ্লোরা সেটা ওখানে কন্টামিনেশন হতে পারে। নাম্বার 3 কি হতে পারে, যদি ওটা তো একটা ইউরো ব্যাগের সাথে কানেক্টেড আছে, সেই ইউরো ব্যাগটা তো স্বাভাবিকভাবে সেখানে ইউরিন জমা হচ্ছে, সেটা ধর রেগুলার বেসিসে চেঞ্জ করছে না, ফেলছে না, তার মানে কি ওখানে ব্যাকটেরিয়া ফ্লেয়ার আপ করবে, সেটা ওইখান দিয়ে ক্যাথিটারকে অ্যাটাক করতে পারে। অথবা যদি কোনো জায়গায় লিক হয়ে যায়, সেই লিকেজ সিস্টেম থেকে আবার ব্যাকটেরিয়া ঢুকতে পারে। তো এতগুলো জায়গা থেকে এক্সোজেনাস এবং এন্ডোজেনাস আসতে পারে। তো তাহলে কি কি আসতে পারে? নাম্বার 1 হচ্ছে ইনডওয়েলিং ক্যাথিটার, যেটা রিস্ক ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ডিউরেশন অফ ক্যাথিটারাইজেশন। 5 দিন হলে কিছু হবে, 3 দিন হলে কিছু হবে না, 5 দিন হলে একটু বাড়বে, 10 দিন হলে অনেক বেশি রিস্ক। সেকেন্ড, ইউরেথ্রাল প্রেশার, decreased mucosal blood flow, mucosal disruption and impaired mucin secretion and incomplete emptying। যত ব্লকেজ হবে ব্লাডার কি তত ভালো খালি হবে না খারাপ খালি হবে, তার মানে প্রেশারটা বাড়তে থাকবে, ব্যাকফ্লো করবে, তত বেশি ইউটিআই হওয়ার চান্স বেশি। সেই কারণের জন্য এইটা আমাদের খুব সাবধানে থাকতে হবে। তাহলে লং টার্মের ক্ষেত্রে বাড়বে, কোন ধরনের ক্যাথিটার মেটেরিয়াল ইউজ করা হয়েছে সেগুলোর ক্ষেত্রে হবে। কেন? কারণ এমন কিছু ক্যাথিটার হয়তো ইউজ করা হলো যে তার রবারটা হচ্ছে পুয়ার কোয়ালিটি, তাহলে সেক্ষেত্রে মিউকোজাল অবস্ট্রাকশন করতে পারে, ওটা অ্যালার্জিক রিয়াকশন করতে পারে, ইউরেথ্রাইটিস করতে পারে, অনেক কিছু করতে পারে, ওইটা হতে দেওয়া যাবে। আর কি? ফিমেলের ক্ষেত্রে বেশি হবে। নাম্বার 1, ইউটিআই ইজ অলওয়েজ ফিমেল প্রোন। সেকেন্ড, ফ্যাটাল আন্ডারলাইং ইলনেস, যদি কোনো ইমিউনো কম্প্রোমাইজ কন্ডিশন থাকে সেই ইউটিআই থেকে ইউরোসেপসিস হতে বেশিক্ষণ সময় লাগবে। 3, ওল্ডার এজ, 50-এর ওপরে যদি বয়স হয় তাহলে কিন্তু রিস্ক বেশি। আর কি? ডায়াবেটিস মেলাইটাস। কেন ডায়াবেটিস মেলাইটাস কেন রিস্ক ফ্যাক্টর? লং স্ট্যান্ডিং আনকন্ট্রোল ডায়াবেটিস হলে কি হয়? ইমিউনো কম্প্রোমাইজেশন হয়। ওকে। পুয়ার পার্সোনাল হাইজিন, ওকে, আর ইনকমপ্লিট এম্পটিং অফ ব্লাডার and fecal incontinence. Why fecal incontinence is significant here? Fecal incontinence কি হয়? পায়খানা ধরে রাখতে পারছে না, মাঝে মধ্যে সয়েলিং হয়ে যাচ্ছে, করে ফেলছে, তাতে কি অসুবিধা? বাবা, যেগুলো পেরিনিয়াল এরিয়ায় যে অর্গানিজম গুলো থাকে সেগুলো আসে কোথা থেকে? ফিকাল কন্টামিনেশন। এবং তার মধ্যে পায়খানার মধ্যে যেটা সব থেকে বেশি যে অর্গানিজম আসে সেটা কি? অ্যারোবিক অর্গানিজম, এসচেরিশিয়া কোলাই। এসচেরিশিয়া কোলাই তো এক্ষেত্রে ইউটিআইটা করে, তাই তো? তার মানে অ্যাকচুয়ালি পজিটিভ অর্গানিজমটাকেই আমরা আনছি এতগুলো।
আর কেয়ার গিভার যদি তারা ঠিকমতো বান্ডেল কেয়ার অ্যাপ্রোচ দিতে না পারে, এমার্জেন্সি ক্যাথিটার ইনসার্শন করতে হয় সেই সমস্ত কারণে। ওকে, so urine should be collected through the catheter port using aseptic technique or by puncturing the catheter tubing with a needle and syringe. এখন কিন্তু আমরা পরিষ্কার বলে দিই যে ওই ক্যাথিটার পাংচার করে নিতে হবে। কখনোই 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 শুড নেভার বি কালেক্টেড ফ্রম ইউরো ব্যাগ। ইউরো ব্যাগ থেকে এটা কখনোই নেওয়া যাবে না, ভালো করে মাথায় ঢুকিয়ে নাও। কখনো ইউরো ব্যাগ থেকে ইউরিন কালেক্ট করা যাবে না। হয় আমাকে ওখান থেকে যেটা পোর্ট, ক্যাথিটার পোর্ট আছে সেখান থেকে সাক করে নিতে হবে, অথবা আমাকে ক্যাথিটারের যেটা বডি সেটাকে ক্লিন করে সেটাকে বেঁধে সেখান থেকে নিতে হবে। ওকে, ক্লিনিক্যাল ক্রাইটেরিয়া কি কি থাকবে? এক নম্বর হচ্ছে ফিভার থাকবে, ডিসইউরিয়া থাকবে, সুপ্রাপিউবিক টেন্ডারনেস থাকবে, কস্টো ভার্টিব্রাল অ্যাঙ্গেলে পেন থাকবে, আর কি থাকবে? ইউরিনারি আর্জেন্সি থাকবে, ফ্রিকোয়েন্সি অফ ডিসইউরিয়া। আর কালচার ক্রাইটেরিয়া কি হবে? যদি সিমটোমেটিক পেশেন্ট হয় তাহলে মোর দেন 10⁻³ কলোনি ইজ সিমটোমেটিক ইন কেস অফ ক্যাথিটার অ্যাসোসিয়েটেড ইউটিআই। আমরা নর্মাল কাস্ট ক্রাইটেরিয়া কি দেখি? 10⁵। তাহলে এখানে কেন 10⁻³? যার ক্যাথিটার করা হবে সে পেশেন্ট ইমিউনো কম্প্রোমাইজড। 10⁻³ ইজ এনাফ টু কিল দ্য পেশেন্ট, তাহলে আমাকে কমেই হয়ে যাবে। কিন্তু পেশেন্ট যদি অ্যাসিমটোমেটিক হয়, ইন দ্যাট কেস 10⁵ কাউন্ট উইল বি কনসিডার্ড। হয়ে গেল? তাহলে ট্রিটমেন্ট কি হবে? নাম্বার 1, রিমুভাল অফ দ্য ক্যাথিটার। যেটা ইনফেক্টেড ক্যাথিটার, যেটা বায়োফিল্ম তৈরি হয়ে গেছে তাকে রাখা চলবে না, उसको निकाल दो, তাই তো? নাম্বার 1। নাম্বার 2, appropriate antimicrobial therapy. What is empirical therapy and what is appropriate AST driven therapy? আমি কিন্তু ডেফিনেশন চাইছি না, জাস্ট আমি চাইছি ধারণাটা। আমি যতক্ষণ পর্যন্ত না আমি কালচার রিপোর্ট পাবো ততক্ষণ পর্যন্ত পেশেন্টটা কি কোনো ওষুধ পাবে না? কিছু তো একটা ওষুধ দেবো। আমরা জানি সব থেকে বেশি কে করে? এস্টেরিশিয়া কোলাই। আমরা তাহলে এস্টেরিশিয়া কোলাইকে কভার করে এরকম একটা অ্যান্টিবায়োটিক আমরা দেব। দিস ইজ এম্পিরিক্যাল অ্যাপ্রোচ। নাও উই উইল ওয়েট ফর দ্য ফাইনাল রিপোর্ট। আমি ধর পেলাম ক্লেবশিয়েলা বা স্ট্যাফাইলোকক্কাস, তার যে রিপোর্ট সেই অনুযায়ী আমার অ্যান্টিবায়োটিক চেঞ্জ হয়ে যাবে। আমি লিনেজোলিডও দিতে পারি, ভ্যাঙ্কোমাইসিনও দিতে পারি, আবার প্রয়োজনে আমি কার্বাপেনন্সও দিতে পারি। অ্যাকর্ডিং টু দ্য এএসটি রিপোর্ট আমার সেটা চেঞ্জ হবে। ওকে। 3, তাহলে ব্যাকটেরিউরিয়া যদি ট্রিটমেন্ট ওই অ্যাসিমটোমেটিক ব্যাকটেরিউরিয়া এটা ইন্ডিকেটেড নয়, শুধুমাত্র যদি ব্যাকটেরিউরিয়া পারসিস্ট ফর মোর দ্যান 48 আওয়ার্স আফটার রিমুভাল অফ দ্য ক্যাথিটার। 2 দিন পরেও তুই ইউরিন একটা ক্রস চেক করলি, দেখলি। সেকেন্ড হচ্ছে প্রেগন্যান্সি। দিস ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট। কেন? পাইলোনেফ্রাইটিস হওয়ার চান্স বহুগুণ বেড়ে যায়। আর 3, প্রায়র টু এনি ট্রমাটিক ইউরোলজিক্যাল প্রসিডিওর। ধর পেশেন্টের আজকে তুই কিডনিতে কোনো একটা অপারেশন করবি, তুই দেখলি অ্যাসিমটোমেটিক ব্যাকটেরিউরিয়া হয়ে বসে আছে, ওটি করা যাবে? ও যতই থাকুক, ও অ্যাসিমটোমেটিক হোক না, তুই ওটিটা একবার করে দেখ। ও যদি সেপসিস না করেছে তো কি বলেছি? তো তাহলে কি করতে হবে? আগে ওটাকে ট্রিট করতে হবে, ওটা সারার পরে তারপরে আমি অপারেশনটা করতে পারবো, নচেত নয়। ওকে। এটা হচ্ছে সব থেকে ডেঞ্জারাস ইনফেকশন। কি নাম? ক্যাথিটার রিলেটেড ব্লাড স্ট্রিম ইনফেকশন। একবার একটা ছানাকে জিজ্ঞেস করলাম, হ্যাঁ রে বাবা, হোয়াট ইজ ক্যাথিটার রিলেটেড ব্লাড স্ট্রিম ইনফেকশন? বললো, স্যার ক্যাথিটারটা যদি বেশি করা হয়ে যায় তাহলে ওটা ব্লাড স্ট্রিম কেউ ফুটো করে দিতে পারে, তাহলে সেখান থেকে ইনফেকশন। বাহ, সাবাস। ওকে, তাহলে এই ক্যাথিটার কি ইউরিনারি ক্যাথিটার? তাহলে এটা কি কেমন ক্যাথিটার? ওকে, তাও ভালো। সো এটা বেসিক্যালি একটা সেন্ট্রাল লাইন ইউজ করা হয়। ডেভেলপমেন্ট অফ ব্লাড স্ট্রিম ইনফেকশন ইন আ হসপিটালাইজড পেশেন্ট, যেখানে দুটো জিনিস আছে।
প্রথমত হচ্ছে অন্য কোনো সেকেন্ডারি কজ থাকবে না ব্লাড স্ট্রিম ইনফেকশনের, এবং আমার একটা ইনডুয়েলিং ব্লাড সেন্ট্রাল ভেনাস লাইন থাকবে। ঠিক আছে, ক্ল্যাপসি কিন্তু পুরোপুরি ইউজ করা হয় সার্ভিলেন্স পারপাসের জন্য, অন্যটা বলা হয় সিআরবিএসআই। সেন্ট্রাল লাইন অর সেন্ট্রাল ভেনাস ক্যাথিটার, এটা একটা ইন্ট্রাভাস্কুলার ডিভাইস দ্যাট টার্মিনেটস ইন দ্য গ্রেট ভেসেল। হোয়াট ডু ইউ মিন বাই গ্রেট ভেসেল? গ্রেট ভেসেল আমাদের বডিতে কে কে আছে? একটা হচ্ছে মহাধমনী, তার কি নাম? অ্যাওর্টা। আর সুপিরিয়র ভেনা কাভা, ইনফিরিয়র ভেনা কাভা। এই তো ব্যাপার। আমরা যদি ফিমোরাল আর্টারি দিয়ে যদি অ্যাপ্রোচ করি, তাহলে আস্তে আস্তে ওটা অ্যাবডোমিনাল অ্যাওর্টা দিয়ে আলটিমেটলি অ্যাওর্টাতে আসে। আবার আমরা যদি ভেন দিয়ে, জুগুলার ভেন টেন দিয়ে করি, তাহলে সেটা কোন গ্রেট ভেসেলে গিয়ে পৌঁছবে? সুপিরিয়র ভেনা কাভা। এই তো ব্যাপার। আমাদের টার্গেট কি? আমরা হার্টটাকে যাতে ওই পজিশনে আমরা মাপবো, আমরা হার্টে ডাইরেক্ট কোনো ইনস্টিলেশন করব, সেই সমস্ত পারপাসের জন্য দরকার। তো যাই হোক, কেন করা হয়? নাম্বার ওয়ান হচ্ছে সেন্ট্রাল ভেনাস প্রেসার মনিটরিং, অ্যাডমিনিস্ট্রেশন অফ ড্রাগস, টোটাল প্যারেন্টেরাল নিউট্রিশন অ্যান্ড হিমোডায়ালাইসিস। এই চারটে কারণের জন্য প্রয়োজন হয়। বোঝা গেল? ওই গ্রেড ভেসেলে গেল, হয় আমি প্রেসারটা মাপবো যে সেটা ফল করে যাচ্ছে কিনা, সেকেন্ড আমি কোনো মেডিসিন দেব, 3 নাম্বার টোটাল প্যারেন্টেরাল নিউট্রিশন, পেশেন্ট কিছু খেতে পাচ্ছে না, আমি ডাইরেক্ট সেটা ব্লাডে নিউট্রিশনটা পাঠাচ্ছি, লাস্ট বাট নট দ্য লিস্ট হিমোডায়ালাইসিস। এগুলোর জন্য লাগে। তাহলে যদি ইন্টেন্ডেড লাইফ স্প্যান, মানে যদি দুটো শর্ট টার্ম হতে পারে, লং টার্ম হতে পারে, মানে তুই 72 ঘন্টার জন্য ওটা ঢুকিয়ে রাখলি, তারপর ফেলে দিলি, কম 72 ঘন্টার কম, মানে 3 দিনের কম থাকলো, বের করে দিলি, আর 3 দিনের বেশি রাখতে হলো। যদি 3 দিনের কম থাকে তাহলে সেটা শর্ট টার্ম, যদি 3 দিনের বেশি থাকে তাহলে সেটা লং টার্ম। তাহলে 72 আওয়ার্সের যদি কম থাকে তাহলে সেটা, যদি 72 আওয়ার্সের বেশি থাকে লং টার্ম। দ্যাটস অল। তাহলে সাইট অফ ইনসারশন ফিমোরাল হতে পারে, সাবক্লেভিয়ান হতে পারে, ইন্টারনাল জুগুলার হতে পারে, এমনকি পেরিফেরাল ভেন হতে পারে। ঠিক আছে। আর পাথওয়ে ফ্রম স্কিন টু গেট ভেসেল, টানেল ভার্সাস নন টানেল আসছি, দিস ওয়ান। ওকে, তাহলে কি কি হচ্ছে? 1 নাম্বার হচ্ছে পেশেন্টের যে স্কিন ফ্লোরা, সেটা ওই সারফেস ক্যাথিটারের দিয়ে ভেতরে ঢুকলো, তারপরে কি হলো? ডাইরেক্ট কন্টামিনেশন হলো, সেখান থেকে এই হেমাটোজেনাস রুটে অন্য জায়গায় চলে গেল, তারপর আবার ওটা কন্টামিনেশন হলো। এই সাইকেলটা চলতে, দিস ইজ দ্য সাইকেল হোয়াট গোজ অন। ফলোইং ইভেন্টস কি কি? নাম্বার, যখনই একটা এন্ট্রি হলো অর্গানিজমে, সরি ক্যাথিটারে, সেন্ট্রাল লাইনে যখন হলো, প্রথম হচ্ছে একটা ফরেন বডি রিয়াকশন হবে, সেকেন্ড হচ্ছে কলোনাইজেশন অফ দ্য অর্গানিজম বাই মাইক্রোবিয়াল অ্যাডহেরেন্স, 3 নাম্বার যেটা কথাটা প্রথম থেকে বলে যাচ্ছি, বায়োফিল্ম ফর্মেশন। এই 3টি কারণের জন্য ইট ইজ ইভেন ভেরি ডিফিকাল্ট টু ট্রিট, ইভেন ইফ ইট ইজ সেন্সিটিভ টু দ্যাট পার্টিকুলার অর্গানিজম। এগেইন, তাহলে কি কি হলো? ডিভাইস রিলেটেড, শর্ট টার্ম না লং টার্ম, 1 নাম্বার। 2 নাম্বার কি আসছে? সাইট, ফিমোরাল ভেন, সেটা কিন্তু হায়ার রিস্ক আছে দেন জুগুলার ভেন এন্ড সাবক্লেভিয়াল ভেন। কেন? কারণ ফিমোরাল ভেনের এখানে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়াল কলোনাইজেশন থাকে চামড়ায়, তুই যতই ক্লিন কর সেটা কিন্তু ওখান থেকে মুভ করা একটু মুশকিল। সেখানে আমাদের এই জায়গার কিন্তু মাইক্রোবিয়াল ফ্লোরা তুলনামূলক কম থাকে। 3 নাম্বার ক্যাথিটার টাইপ, যদি নন টানেলড হয় তাহলে তার রিস্ক কিন্তু বেশি টানেলডের থেকে। নাম্বার অফ লুমেন্স, তাহলে একটা কথা ভাব, যদি বেশি দরজা থাকে বেশি লোক ঢুকবে, নাকি একটা দরজা দিয়ে বেশি লোক ঢুকবে? বেশি দরজা দিয়ে বেশি লোক ঢুকবে। তাহলে যত বেশি লুমেন থাকবে তত আমার ইনফেকশনের রেট বেশি হবে না কম হবে? বেশি হবে। সিঙ্গেল লুমেনে কম হবে, মাল্টিপল লুমেনে বেশি হবে, সিম্পল। ইনসার্টশন সার্কামস্ট্যান্সেস, এমার্জেন্সি ইনসার্টশন নাকি ভেবে চিনতে? আমি একটা পেশেন্টকে ওটি করব, ঠিক আছে, প্ল্যান করেছি, ঠিক আছে, তাকে প্রিপেয়ার কর। তাহলে তুই তার আগে তাকে জায়গাটা ক্লিন করলি, নিজে একটা একদম স্টেরাইল গ্লাভস পরলি, তাকে একটা স্টেরাইল জায়গায় নিয়ে গিয়ে ইনসার্কশন করলি।
হতে পারে। আবার পেশেন্ট একদম হাঁপাতে হাঁপাতে চলে এলো, রেসপিরেটরি ডিস্ট্রেস হচ্ছে, পেশেন্ট খাবি খাচ্ছে, সেই রকম অবস্থায় তোকে ইমার্জেন্সি একটা ইনসার্ট করতে হবে, তাহলে কোন ক্ষেত্রে ইনফেকশন হওয়ার চান্স বেশি থাকে? এমার্জেন্সি হয়ে গেল। পেশেন্ট রিলেটেড ইমিউনো ডেফিসিয়েন্সি অর ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্টের ক্ষেত্রে বেশি হবে, আন্ডারলাইন যদি কোনো ইলনেস থাকে সেক্ষেত্রে বেশি হবে, হেমাটোজেনিক ম্যালিগন্যান্সি রক্তের যদি কোনো ম্যালিগন্যান্সি থাকে সেক্ষেত্রে বেশি হবে, লস অফ স্কিন ইন্টিগ্রিটি কি কি কারণের জন্য হতে পারে, যদি বার্ন পেশেন্ট হয় তার ক্ষেত্রে হতে পারে, বার্ন ছেড়ে দেয় যে কোনো ধরনের ইনফেকশন স্কিনে যদি হয় বা স্কিনে কোনো অ্যালার্জিক রিঅ্যাকশন হয়, সোরিয়াসিস হয় যেটা স্কিনের লেয়ারটাকে অ্যাব্রেড করে দিয়েছে, তাদের প্রত্যেকের ক্ষেত্রে এটা। প্রেজেন্স অফ ডিস্ট্যান্ট ইনফেকশন, অন্য কোনো একটা জায়গায় ইনফেকশন আছে যেটা হেমাটোজেনাস রুটে এসে ওখানে বসেছে, হতে পারে। অল্টারেশন অফ পেশেন্টস কিউটেনিয়াস মাইক্রোফ্লোরা। আর আমাদের ক্ষেত্রে কি, আবার সেই এক কথা, আমরা হাত ধুচ্ছি না, পেশেন্টের ওই জায়গাটা ক্লিন করছি না যেখান দিয়ে আমার ইনসার্কশনটা হবে ভেনাস লাইনটা, তাহলে পুয়ার হ্যান্ড হাইজিন, ল্যাক অফ ইনফেকশন কন্ট্রোল প্র্যাকটিস, দ্যাট ইজ বান্ডল কেয়ার অ্যাপ্রোচ, অ্যান্ড লাস্ট স্কিন অ্যান্টিসেপসিস। ওকে, দু রকম যে সোর্সগুলো হয়, একটা লুমিনাল সোর্স বা ইন্ট্রালুমিনাল সোর্স, আর একটা হচ্ছে এক্সট্রালুমিনাল সোর্স। ইন্ট্রালুমিনাল সোর্স কিরকম? কন্টামিনেশন ডিউরিং ডিভাইস অর ফ্লুইড প্রোডাকশন, সেরকম সময় ওর ভেতরে থেকেছে। সেকেন্ড, ডিউ টু ডিফেক্ট ডিউরিং ম্যানুফ্যাকচার মে কজ আউটব্রেকস, মানে এতগুলো সেন্ট্রাল ভেনাস লাইন তৈরি হয়েছে, সেইগুলো যেখানে যেখানে তাহলে ঢোক, তার প্রত্যেকটার ভেতরে তৈরি হয়ে ব্যাকটেরিয়া ঢুকে বসে আছে, তা তুই যতগুলো পেশেন্টকে ওই ব্যাচের সেন্ট্রাল ভেনাস লাইন ইনসার্ট করবি প্রত্যেকের ইনফেকশন হবে, তাহলে আউটব্রেক হয়ে যাবে। খোঁজ নিতে হবে যে আর কোথায় কোথায় এরকম হয়েছে, দেখা যাবে অনেক জায়গায় হয়েছে, তার মানে ওই ব্যাচের যে মেটেরিয়ালটা আমার কাছে সাপ্লাই এসছে সেটাতেই গন্ডগোল আছে, সেটা স্টেরিলাইজ করা হয়। 3, মোস্ট কমন পজিটিভ এজেন্ট ইনক্লুড, এক্ষেত্রে হচ্ছে ক্লেবশিয়েলা। কেন? এটা হাইলি ইনফেক্টেড বাই বায়োফিল্মস। বায়োফিল্ম ফর্মেশন যারা খুব ভালো করতে পারে তার মধ্যে আছে ক্লেবশিয়েলা, এন্টেরোব্যাক্টার, সিউডোমোনাস, আস্তে আস্তে অ্যাসিনোটোব্যাক্টারও আসছে। এরপরে এক্সট্রিনজিক, চামড়া থেকে আসছে, সেটা কোথা থেকে আসবে? যে সময় ইনসার্ট করা হচ্ছে সেই সময় হয়েছে অথবা তার পরে ঢুকেছে। এর মধ্যে সব থেকে হচ্ছে স্কিনের কমেন্সাল, যারা সব থেকে কমন হচ্ছে স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস। তাহলে যদি এক্সট্রা লুমিনাল হয়, বাইরে থেকে ঢোকে, আমার চামড়া থেকে ঢোকে, তাহলে সেটা কি আসবে? স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস। যদি ভেতর থেকে আসে তাহলে কি কি হবে? ক্লেবশিয়েলা হবে, অ্যাসিনোটোব্যাক্টার হবে, সিউডোমোনাস হবে, এন্টেরোব্যাক্টার হবে। নেক্সট দেখা যাক তাহলে কি কি হবে। পেশেন্টের ফিভার আসবে, চিলস অ্যান্ড রাইগর or hypotension. Fever, chills and rigor with hypotension. ক্যাথিটার ইনসার্শন সাইট যেটা, সেখানে যদি কোনো ইনফেকশন হয়, এরিথেমা হয়, তাহলে স্বাভাবিক সেখানে একটা রিঅ্যাকশন হবে। সেই রিঅ্যাকশনটা কি হবে? এরিথেমা হবে, টেন্ডারনেস হবে, জায়গাটা ব্যথা করবে টিপলে। আর কি হবে? জায়গাটার কি টেম্পারেচার কি হবে? বেড়ে যাবে না কমে যাবে? বেড়ে যাবে, ওয়ার্মথ অ্যান্ড সোয়েলিং। Microbiological criteria very important. Simultaneous blood culture for CL and PL carried out, and the CL blood culture bottle flags within 2 hours early, more than 2 hours earlier to the peripheral line blood culture. মানে দুটোর মধ্যে গ্যাপ থাকবে more than 2 hours। কথাটা মানে কি? মানে হচ্ছে একটা সেন্ট্রাল লাইন থেকে আমি ব্লাড নিলাম, একটা পেরিফেরাল লাইন থেকে ব্লাড নিলাম। এবার আমার ইনফেকশনটা আছে কোথায়? পেরিফেরাল লাইনে না সেন্ট্রাল লাইনে? সেন্ট্রাল লাইনে। তাহলে কোনটা আগে সিগন্যাল দেবে? সেন্ট্রাল লাইন। আমি দুটো জায়গার থেকেই ব্লাড নিয়েছি, কারণ আমি তো জানি না ইনফেকশনটা কোথায় আছে। ব্লাডে ইনফেকশন আছে বাবা, ব্লাডের অন্য কোনো ডিস্টেন্স সাইটে থাকতে পারে, আবার যেখান দিয়ে আমি এটা এন্টার করেছি সেখানে থাকতে পারে। আমি কি করব? দুটো জায়গা থেকে, একটা যে কোনো একটা পেরিফেরাল ব্লাড থেকে আমি নেব, আর একটা সেন্ট্রাল ভেনাস জায়গা লাইনটা সেটার থেকে ব্লাড নেব। এবার আমি দুটোই অটোমেটেড ব্লাড কালচারে বসিয়ে দিলাম।
কোন বোতলটা আগে আমাকে সাইন দেবে? যেটা সেন্ট্রাল লাইন থেকে নেওয়া হয়েছে। কেন? ইনফেকশনটা সেখানে আছে। সো সিস্টেমিক অ্যান্টিমাইক্রোবিয়াল থেরাপি যেটা এম্পিরিক্যাল প্রথমে একটা শুরু করতে হবে তোকে। সাধারণত যেটা দেখা হয় যে যেখানে ওই স্ট্যাফাইলোকক্কাস বা এই ধরনের ইনফেকশন মানে গ্রাম পজিটিভ সেপ্টিসিমিয়া আছে, সেখানে একই সঙ্গে একটা গ্রাম নেগেটিভ কভারেজ আর তার সাথে একটা ভ্যানকোমাইসিন বা লিনেজোলির ডিউ টু গ্রাম পজিটিভ কভারেজ দুটো একসাথে দেওয়া হয় এবং তারপরে ওয়েট করা হয় পেশেন্ট কেমন আছে এবং তার সাথে এএসটি রিপোর্ট। এএসটি চলে এলো, বললো যে গ্রাম পজিটিভ অর্গানিজম, তখন গ্রাম নেগেটিভটা বাদ হয়ে যাবে। আর যদি বললো গ্রাম নেগেটিভ অর্গানিজম তাহলে ভ্যানকোমাইসিন বা লিনেজোলিড সেটা বাদ হয়ে যাবে। প্লেন অ্যান্ড সিম্পল। অ্যান্টিবায়োটিক লক থেরাপি ALT সেটা কি জিনিস? সিচুয়েশন ওয়্যার দ্য স্যালভেজ অফ দ্য ক্যাথিটার ইজ কনসিডার্ড, মানে যে ক্ষেত্রে ইনফেকশন উইথ coagulase negative staphylococcus, those with limited venous access and a history of recurrent collapses, ALT is given along with systemic antimicrobial therapy. এটা কি হয়? হাইলি কনসেন্ট্রেটেড অ্যান্টিমাইক্রো, আচ্ছা কথাটাকে খুব ভালো করে বুঝে নি আগে, ওই জিনিসটাই বোঝাতে হবে যে এটার ব্যাপারটা মানে কি। মানে আমি ক্যাথিটার বের করতে পারবো না, ক্যাথিটার বের করা যাবে না, পেশেন্ট ইমিউনো কম্প্রোমাইজ, পেশেন্ট খুব খারাপ কন্ডিশনে আছে, আমি যদি বের করি পেশেন্টের অলরেডি ফেলিয়ারে আছে, পেশেন্ট যে পেরিফেরাল ভেন্স যেগুলো সেগুলো কোলাপস করে গেছে, তুই আর অ্যাক্সেস পাবি? পাবি না। আমার কিছু করার নেই, ওটাকেই বাঁচাতে হবে। তখন আমি ব্যাকটেরিয়ার অ্যান্টিমাইক্রোবিয়ালের হাই কনসেন্ট্রেশন আমি ওই সেন্ট্রাল ভেনাস লাইন দিয়ে ঢুকিয়ে দেবো। বোঝা গেল? সিস্টেমিক আমি অ্যান্টিমাইক্রোবিয়াল থেরাপি যেমন দিচ্ছি, ও কখন এসে এখানে পৌঁছবে আমার দেখার দরকার নেই, আমাকে এই জায়গাটা অ্যান্টিবায়োটিক দিয়ে ক্লিন করতে হবে। এই সেন্ট্রাল ভেনাস লাইনে আমি হাইলি কনসেন্ট্রেটেড অ্যান্টিমাইক্রোবিয়াল সলিউশন দিয়ে দেবো এবং সেটাকে ছেড়ে দেবো, ওইটা ওইখানে ওটাকে মেরে দেবো যে অর্গানিজম গুলো আছে। এইবারে আসছে ভ্যাপ। ভ্যাপ জিনিসটা কি? সো সেকেন্ড মোস্ট কমন নসোকোমিয়াল ইনফেকশন আফটার কটি, মোটেই নয়, সেকেন্ড মোস্ট কমন এখন হচ্ছে কোনটা? সার্জিক্যাল সাইট ইনফেকশন। ওকে, এটা অ্যাকচুয়ালি যেটা আসে, যেটা নর্মাল, যেটা আমাদের, যেটা যদি আইসিইউ আইটিইউ সিসিইউ তে বলিস তাহলে এটা সেকেন্ড মোস্ট, ঠিক আছে? তো অ্যাকাউন্ট ফর 15 থেকে 20% অফ টোটাল HAI, এর মধ্যে মর্টালিটি লেফট আপ টু 40%। এটা সব থেকে বেশি মৃত্যু হয়, mortality rate up to 40%. Okay, primary cause of death of in ICU কি কি আছে? আর্লি অনসেট, আরেকটা আছে লেট অনসেট। আর্লি অনসেটের মধ্যে কি কি থাকবে? occurs in first 4 days of যে পেশেন্ট যখন ভর্তি হবে তার মধ্যে যেটা সব থেকে কমন। আচ্ছা বাই দ্য ওয়ে, কে আমাকে বলবে হোয়াট ইজ টিপিক্যাল নিউমোনিয়া এন্ড হোয়াট ইজ অ্যাটিপিক্যাল নিউমোনিয়া? এটা যা বলা উচিত, টিপিক্যাল নিউমোনিয়া আর অ্যাটিপিক্যাল নিউমোনিয়া, হোয়াট ইজ দ্য ডিফারেন্স? ইনফ্যাক্ট এটা দিয়েই আমাদের থেরাপি টোটাল চেঞ্জ হয়ে যাবে, আমাদের ডায়াগনোসিস চেঞ্জ হয়ে যাবে। আমরা পেশেন্টকে দেখে বলতে পারবো যে সেটা আমাকে টেস্টও করতে হবে না। যদি পেশেন্টের সোজা কথায় কাপ প্রোডাকশন হয় তখন সেটা আসছে টিপিক্যাল নিউমোনিয়া, আর যদি ড্রাই কাপ হয়, কোন রকম কাপ প্রোডাকশন হচ্ছে না, পাসেল নেই, সেখানে কোথায় থাকবে? প্যারেনকাইমার ইনফেকশন হয়েছে, আরেকটা আমাদের ব্রঙ্কিয়াল লাইন যেটা সেটার ইনফেকশন হয়েছে। টিপিক্যাল নিউমোনিয়ায় পুরো ট্র্যাকিওব্রঙ্কিয়াল ট্রির ইনফেকশন হয়। আর যদি লাং প্যারেনকাইমাটা ইনফেক্টেড হয় তখন সেটার নাম হচ্ছে অ্যাটিপিক্যাল নিউমোনিয়া। কোভিডে কেমন নিউমোনিয়া হয়? অ্যাটিপিক্যাল নিউমোনিয়া, ড্রাই কাপ হয়। স্ট্যাফাইলোকক্কাস, নিউমোকক্কাস, এগুলোতে কি ধরনের নিউমোনিয়া হয়? টিপিক্যাল নিউমোনিয়া, প্রোডাকশন করে প্রচুর পরিমাণে। তো তাহলে আর্লি অনসেট যেটা, সেটা প্রথম 4 দিন অফ এমভি মানে মেকানিক্যাল ভেন্টিলেশন তার মধ্যে হতে হবে।
ভেন্টিলেট করা হলো পেশেন্টকে, তার 4 দিনের মাথায় ইনফেকশন হলো, ধরা পড়লো, 48 আওয়ার্স পেরিয়ে গেছে, বুঝতেই পারছি ইনকিউবেশনের কোনো গল্প নেই, তার মানে এটা ভেন্টিলেটর অ্যাসোসিয়েটেড ইভেন্ট। আর যদি 5 দিনের পরে হয় তাহলে সেটা লেট অনসেট। তাহলে প্রথম 4 দিনের মধ্যে অবশ্যই 2 দিনের বেশি, মানে 2, 3, 4 এর মধ্যে যদি হয় তাহলে সেটা কি বলবো, আর্লি অনসেট। যদি 5 দিন পেরিয়ে যায় তাহলে লেট অনসেট। তাহলে এর মধ্যে কেন আমি বললাম নিউমোকক্কাস, হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জি, মেথিসিলিন সেনসিটিভ, স্ট্যাফিলোকক্কাস অরিয়াস এগুলো পড়ে। আর যেটা লেট অনসেট তার মধ্যে আছে সিউডোমোনাস আছে, অ্যাসিনোটোব্যাক্টার বাউমেনি আছে, ই কোলাই আছে, এস্চেরিশিয়া কোলাই আছে, মাইন্ড ইট, ক্লেবশিয়েলা এন্ড বাই এমআরএসএ। ওকে, তাহলে পেশেন্টের নিজস্ব ব্যাকটেরিয়াল ফ্লোরা হলে সেটাকে কি বলা হবে, এন্ডোজেনাস, আর বাইরে থেকে যদি ঢোকে তাহলে সেটার নাম হবে এক্সোজেনাস। এতগুলো চ্যানেল থাকে, তাহলে সেগুলোর জায়গা থেকে প্রত্যেকটা থেকেই পোটেনশিয়াল এন্ট্রির জায়গা রয়েছে। তাহলে কলোনাইজেশন উইথ মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট অর্গানিজম, ইটি টিউব ইনসার্শন যখনই করা হলো তখনই এখানে আমাদের নর্মাল ডিফেন্স মেকানিজম যা ছিল সেটাকে আমরা ডিসরাপ্ট করলাম। 3 নাম্বার, বায়োফিল্ম প্রোডাকশন, যতই সেন্সিটিভ হোক ওই জায়গায় রেজিস্ট্যান্ট থাকবে। আর সাবগ্লটিক সিক্রিশন, হোয়াট ইজ দ্যাট, মাইক্রো অ্যাসপিরেশন। কি হয়, ছোট ছোট করে যখন আমাদের অলরেডি ইনটিউবেটেড অবস্থায় আছে তখন তো ঠিক মতো ডিগ্লুট করার সমস্যা এটা আমাদের থাকে না, সেগুলো আস্তে আস্তে ওইটা দিয়ে আমাদের লাংসে চলে আসে। কোনো একটা যদি গ্লটিসে ওই এরিয়ায় যদি কোনো সিক্রিশন হয় সেটা আমরা কি করি, গিলে ফেলি, তাহলে সেটা আমাদের রেসপিরেটরি চ্যানেলে যায় না। কিন্তু যখন আমার গলায় নল ঢুকিয়ে রেখে দিয়েছে তখন কোথায় আসবে, ওটা সরাসরি আমার লাংসেই আসবে। দিস ইজ নোন অ্যাজ মাইক্রো অ্যাসপিরেশন। এটা আরো ওয়ার্সেন করে। ওকে, আর কি আছে, সিডেশন। পেশেন্ট যদি পুরো সিডেটেড অবস্থায় আছে, পেশেন্ট বলতে পারবে আমার অসুবিধা হচ্ছে, আমার গলায় কিছু আছে, তার মানে ও অ্যাসপিরেট করবে। নাম্বার 2, সুপাইন পজিশন। পেশেন্টকে প্রপটা পজিশনে যদি থাকতো তাহলে পেশেন্ট জায়গাটা ঠিক মতো আসতো, পেশেন্ট যদি সুপাইন পজিশনে থাকে তাহলে সোজা গলায় যাবে। নেজোগ্যাস্ট্রিক টিউব, নেজোগ্যাস্ট্রিক টিউব যদি কারো থাকে, নেজোগ্যাস্ট্রিক টিউব মানে সেটা কি বলি আমরা, রাইটস টিউব। তো নেজোগ্যাস্ট্রিক টিউব যদি দেওয়া থাকে তাহলে কি হবে, গেলার মতো কোনো অবস্থায় থাকবে না পেশেন্ট। সো পেশেন্ট ক্যান নট ডিগ্লুট, ইসোফেগাল স্ফিংটার যেটা সেটা ততক্ষণে ডিসেবল করে দেওয়া হয়েছে। ক্রিটিক্যাল ইলনেস উইথ কোমরবিডিটিস, বলার অপেক্ষা রাখে না, স্ট্রেস আলসার প্রোফাইল্যাক্সিস। তো তাহলে এক্ষেত্রে আসছে যেটা ডিভাইস রিলেটেড, কি কি, ডিউরেশন অফ ভেন্টিলেশন নাম্বার 1, সেকেন্ড হচ্ছে নেজোগ্যাস্ট্রিক টিউব আমরা এক্ষুনি বললাম, 3 নাম্বার কি আসছে, বারবার ভেন্টিলেটর সার্কিট যদি চেঞ্জ করা হয়, যতবার চেঞ্জ করব আমরা ততবার আমরা বাইরে থেকে অর্গানিজম ঢোকাচ্ছি। 4, ফেইল্ড সাবগ্লটিক অ্যাসপিরেশন। 5, ইন্ট্রা কাপ প্রেসার যদি 20 সেন্টিমিটার অফ ওয়াটারের কম হয়। ওকে, ইন্টারভেনশন রিলেটেড, ইউজ অফ অ্যান্টিবায়োটিক্স or sedatives, stress ulcer prophylaxis and tracheostomy। তাহলে এগুলোর জন্য যদি সঠিকভাবে যদি দেখা যায় যে স্ট্রেস আলসার প্রোফাইল্যাক্সিস দেওয়া হয়েছে বা ট্র্যাকিওস্টমি করা হয়েছে, সেই সব ক্ষেত্রে কিন্তু অসুবিধা হয়। পেশেন্ট রিলেটেড, যত এজ বেশি হবে ইনফেকশন বেশি হবে না কম হবে, বেশি হবে, তার মানে মোর দেন 60 হলে আমার ডেঞ্জারাস। প্রায়র হসপিটালাইজেশন, পেশেন্টকে একদম যদি আমি ফ্ল্যাট করে সবাসনে শুইয়ে রেখে দিই সুপাইন পজিশন, তাহলে ইনফেকশন আগেই আমরা দেখলাম অ্যাসপিরেশন এবং ইনফেকশনের চান্স বেশি হবে। আর কি, ক্রিটিক্যালি ইল পেশেন্ট উইথ কোমরবিডিটিস মানে ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্ট, আন্ডারলাইং কোনো ডিজিজ আছে যেমন হচ্ছে সিওপিডি আছে, তার অলরেডি রেসপিরেটরি সিস্টেম যেটা সেটা ডিসরাপ্টেড, তার কোনো এয়ার অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম আছে, হেড ট্রমা আছে, হেড ট্রমা পেশেন্ট তার কিন্তু মানে অলরেডি সে পেশেন্টের কিন্তু মানে নর্মাল রিফ্লেক্স যেগুলো বলে সেগুলো অ্যাবলিশড হয়ে গেছে। ওকে,
immobilization, comatose patient and burn. Last, improper adherence with the aseptic technique, especially কি hand washing আর contaminated environmental sample. এতগুলো হলো। তাহলে ডায়াগনোসিস করব কি করে? আমাদের ডায়াগনোসিস করতে হবে অভিজ্ঞতা থেকে। সেরকম কোনো আলাদা করে স্পেশাল কোনো ক্রাইটেরিয়া বলা নেই। যেটা বলা হয়েছে সিপিআইএস সিস্টেম, সেখানে 6টা প্যারামিটার বলেছে। এখানে ক্লিনিক্যাল আছে, রেডিওলজিক্যাল প্যারামিটার আছে এবং মাইক্রোবায়োলজিক্যাল প্যারামিটার আছে। So with each parameter given a score ranging from 0 to 2, maximum score হচ্ছে 12 আর more than 6 হলে VAP হবে। So this is the scale. That temperature, leukocyte count, tracheal secretion, oxygenation, chest radiograph আর কালচার রিপোর্ট। এর মধ্যে কালচার রিপোর্টটি আমাদের, বাকি দেখ ক্লিনিক্যালের মধ্যে আছে টেম্পারেচার, লিউকোসাইট কাউন্ট, ট্র্যাকিয়াল সিক্রেশন, অক্সিজেনেশন, রেডিওগ্রাফের একটা আর মাইক্রোবায়োলজির একটা। তাহলে 0 আছে, 1 আছে, 2 আছে। যদি সবকটাতে 2 করে পায় তাহলে ম্যাক্সিমাম কত পেতে পারবে? 12। এক্ষেত্রে আমাদের বলা হচ্ছে 6-এর উপরে উঠলেই আমরা VAP ডায়াগনোস করব। তাহলে যেমন তো ধর আজকে ফিভার আছে পেশেন্টের মোর দ্যান 39 ডিগ্রি সেন্টিগ্রেড আমার পেশেন্টের, তাহলে কত হলো? 2। ওকে, লিউকোসাইট কাউন্ট এই মোটামুটি 10,000 মতো আছে, কত হলো? 1। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, সরি ঠিকই বলেছি, 0, সরি। ট্র্যাকিয়াল সিক্রেশন আছে অ্যাবান্ডান্ট, কত হলো? 2 2 4, ব্যাস। এরপরে চেস্ট রেডিওগ্রাফ, আমি অক্সিজেনেশন আমি মাপতে পারলাম না, ছেড়ে দে। রেডিওগ্রাফে আমি দেখতে পাচ্ছি ডিফিউজ অর প্যাচি ইনফিলট্রেট 5। ট্রাকিয়াতে দেখা গেল মডারেট গ্রোথ অফ প্যাথোজেনিক ব্যাকটেরিয়া 6। তার মানে এটা হলে তার মানে কি হবে? ভ্যাপ পজিটিভ। যদি 5-এর নিচে হয় আমাকে অন্য ডায়াগনোসিস হবে। স্পেসিমেন সব থেকে কমন যেটা করা হয় এন্ডোট্রাকিয়াল অ্যাসপিরেট। সব থেকে ভালো যেগুলোর মধ্যে একটা হচ্ছে ব্রঙ্কো অ্যালভিওলার ল্যাভাজ, আর এমনকি লাং বায়োপসি পর্যন্ত আমাকে নিতে হতে পারে। গ্রাম স্টেন সবার আগে করতে হয়, যে কোনো জিনিসের যেটাই আমি নেব সেটা সবার আগে গ্রাম স্টেন করে আমি কি দেখবো? পাস সেল কত আছে, এপিথেলিয়াল সেল ভার্সেস পাস সেল রেশিও কত। সেকেন্ড, কালচার যখন হয় সাধারণত কোয়ান্টিটিভ করা হয়। এন্ডোট্রেকিয়াল টিউবের ক্ষেত্রে 10⁵ এর কলোনি, যদি বেশি কলোনি ফর্মিং ইউনিট কাউন্ট থাকে তাহলে সেটা সিগনিফিকেন্ট। ব্যাল ফ্লুইডের ক্ষেত্রে কিন্তু মোর দ্যান 10⁴ সেটাই সিগনিফিকেন্ট। কেন? আমি ব্রঙ্কো অ্যালভিওলার ল্যাভাজ করছি, মাইন্ড ইট। আমরা এর আগে কোনটায় দেখলাম যে অ্যাসিম্পটোমেটিক ব্যাকটেরিয়া যদি হয় তাহলে 10⁵, কিন্তু যদি সিমটোমেটিক হয় তাহলে 10⁵ is also 3। তাহলে রেডিওলজিক্যাল ক্রাইটেরিয়া এটা হাইলি সাবজেক্টিভ। সাধারণত দেখা যায় সব থেকে বেশি আমরা ইনফিলট্রেট বা কনসলিডেশন বা ক্যাভিটেশন উইথ আন্ডারলাইং যদি কোনো লাংস বা কার্ডিয়াক ডিজিজ থাকে তাহলে সেটাকে কনসিডার করতে হবে। এইবারে আমাদের আসছে সার্জিক্যাল সাইট ইনফেকশন। 1 মাসের মধ্যে যদি ওই যেটা অপারেটেড সাইট সেখানে যদি কোনো ইনফেকশন হয় তখন সেটাকে আমরা বলছি সার্জিক্যাল সাইট ইনফেকশন। অ্যাফেক্টস আপ টু 1/3 অফ দ্য পেশেন্ট। আমি যদি 90টা পেশেন্টের অপারেশন করি তার মধ্যে 30টা পেশেন্টের সার্জিক্যাল সাইট ইনফেকশন, যেটা খুব খারাপ ধরনের, সেটা হতে পারে। ওকে, সো এক্ষেত্রে প্রতি 100টায় ইন্ডিয়াতে 4 থেকে 11 জনের পর্যন্ত রিপোর্ট পাওয়া গেছে। এগেইন এক্সোজেনাস সোর্স আর এন্ডোজেনাস সোর্স। এক্সোজেনাস সোর্স কি হবে? সরি, এন্ডোজেনাস সোর্স কি হবে? পেশেন্টের নিজস্ব স্কিন, নিজস্ব ব্যাকটেরিয়াল ফ্লোরা। আর এক্সোজেনাস সোর্স কি হবে?
হয় অপারেটিভ পার্সোনালদের হাত থেকে আসবে অথবা ইনস্ট্রুমেন্ট থেকে আসবে। আমরা স্টেরিলিটি মেনটেন করিনি ওটির সময়, এখন এটা কমে যাচ্ছে। কেন? কারণ আস্তে আস্তে যত বেশি আমরা অ্যাডভান্সড হচ্ছি, আমাদের স্টেরিলাইজেশন প্রসিডিওর তত মেনটেন করা হচ্ছে, তত স্ট্রিক্ট অ্যাসেপ্টিক প্রিকশন গুলো মেনটেন করা হচ্ছে, সেই কারণে আস্তে 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 এটা কমতে থাকছে। ওকে, আর কি হবে? ইনোকুলাম লোড, এই যে বলছে জিআই হাই রিস্ক, যারা ভবিষ্যতে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সার্জারি করবি, ইউ পিপল হ্যাভ টু বি ভেরি কশাস। ওয়াই? কারণ যখন ওটি করব, আমার পেটের ভেতরে যদি ইন্টেস্টাইন ইটসেলফ, ইট ইজ আ সোর্স অফ ব্যাকটেরিয়া, সমস্ত রকম এস্চেরিশিয়া কোলাই এন্টেরোব্যাকটেরিয়াসির পুরো ঘরগোষ্ঠীর বাড়ি ওখানে। তাহলে যদি আজকে একটা লুমিনাল সার্জারি যদি আমি করি এবং সেটা যদি পাংচার হয়, সেই সময় কি হবে? ওই পুরো ভেতরের ওই ব্যাকটেরিয়াল ফ্লোরাটা পেরিটোনিয়ামের মধ্যে আসবে, ব্যাকটেরিয়াল পেরিটোনাইটিস হয়ে যাবে, পেশেন্ট মারা যেতে পারে। এই সমস্ত কারণের জন্য ভীষণ 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 ইম্পর্টেন্ট ভাবে সাবধানে থাকতে হবে। ওকে, তাহলে পেশেন্ট রিলেটেডের মধ্যে অতি অবশ্যই পেশেন্টের বয়স যদি 60-এর বেশি হয়, পেশেন্ট যদি ম্যালনিউট্রিশন ভোগে, পেশেন্ট যদি ডায়াবেটিসে ভোগে, স্বাভাবিকভাবেই সেটা ইমিউনো কম্প্রোমাইজড হবে, ইমিউনো সাপ্রেশন হবে। আর কি হবে? স্কিন কলোনাইজেশন। যদি আজকে এমআরএসএ কেরিয়ার হয়, পেশেন্ট স্কিনে ছিল, ওটি করেছি, ভেতর পর্যন্ত ঢুকে গেছে, হতে পারে। ডিউরেশন অফ দ্য হসপিটাল স্টে, যত হাসপাতালে বেশি দিন থাকবে, পেশেন্টের ইনফেকশন হওয়ার চান্স বাড়বে না কমবে? বাড়বে। স্মোকিং অ্যান্ড ওবেসিটি, নিয়মিত যদি কেউ নিজের মুখাগ্নি করে যায়, তাহলে স্বাভাবিক তার মরার চান্স বেশি। আর এমনি আমার মতো যদি রোগা হয় পেশেন্ট, তাহলে সেক্ষেত্রে তারও খুব একটা সুস্থ থাকার কথা না। আর হায়ার উন্ড ক্লাস, যত বেশি ডেপথ অফ উন্ড বাড়বে, তত বেশি আমার ইনফেকশনের গ্র্যাভিটি তত খারাপ। আর কি? প্রসিডিওর রিলেটেড, ইমপ্রপার সার্জিক্যাল স্ক্রাব, ইনঅ্যাডিকুয়েট স্কিন অ্যান্টিসেপসিস, আমি ঠিক পর্যন্ত জায়গাটাকে ক্লিন করিনি ইনসিশন দেওয়ার আগে, প্রলংড অপারেটিভ টাইম, আমি অনেকক্ষণ পেট কেটে রেখে দিয়েছি, পেট কেটে আমি চলে গেছি, ভারতের ম্যাচ হচ্ছিল, দেখে এসেছি, ঠিক আছে, দাঁড়া আগে লাস্ট ওভারটা বাকি আছে, ওটা জোকস অ্যাপার্ট। যদি অপারেশনে আমার বেশি টাইম লাগে, মানে তত বেশিক্ষণ আমি অ্যাবডোমেন ওপেন করে রেখেছি, আমি অপারেটিভ ফিল্ড ওপেন করে রেখেছি, তাহলে এয়ারে তো ব্যাকটেরিয়া আছে রে বাবা, তারা তো ঢুকবে ভেতরে। আর কি হবে? ইনঅ্যাডিকুয়েট অ্যান্টিমাইক্রোবিয়াল প্রোফাইল্যাক্সিস, আমি তারপরে তাকে সঠিক অ্যান্টিবায়োটিক গুলো দিইনি, সঠিক সময়ের জন্য দিইনি, সঠিক ডোজে দিইনি, সঠিক ডিউরেশনের জন্য দিইনি। আর কি? পুয়ার পেরি অপারেটিভ গ্লাইসেমিক কন্ট্রোল, পেশেন্টের দেখবি হাই ব্লাড সুগার থাকলে ওটি করতে চাওয়া হয় না। কেন? যদি গ্লাইসেমিক কন্ট্রোল খারাপ থাকে, তাহলে সেই পেশেন্টের ইনফেকশন হওয়ার চান্স বেশি হবে। এমার্জেন্সি প্রসিডিওর, খুব স্বাভাবিক ব্যাপার, আমার অত অ্যাসেপসিস মেনটেন করার সময় নেই, পেশেন্টকে বাঁচাতে হবে, স্বাভাবিকভাবে সেক্ষেত্রে কন্টামিনেশন বেশি। আর পেরি অপারেটিভ শেভিং, যে এরিয়ায় ওটি হচ্ছে সেই এরিয়াকে শেভিং করার জন্য আগে নাপিত থাকতো, এখনো আছে, কিন্তু এখন বলা হচ্ছে পেরি অপারেটিভ শেভিং করলে বরং ইনফেকশন রেট বেড়ে যাচ্ছে, কমছে না, সেই কারণে ইট ইজ কন্ট্রা ইন্ডিকেটেড। ওকে, অর্গানিজম, বাওয়েল সার্জারিতে আগেই বলেছি, পেটের সার্জারি হলে অনেক বেশি অর্গানিজম লোড ঢুকবে, মাইন্ড ইট। ব্যাকটেরিয়াল ভিরুলেন্স, যে ব্যাকটেরিয়া অ্যাটাক করেছে সেই ব্যাকটেরিয়া মাল্টিড্রাগ রেজিস্ট্যান্ট, কিলিং প্রপার্টি অনেক বেশি। লাস্ট, বায়োফিল্ম প্রোডাকশন করতে পারে, যদি ক্লেবশিয়েলা হয় বায়োফিল্ম করবে, অ্যাসিনোটোব্যাক্টার বায়োফিল্ম করবে। ওকে, এনভায়রনমেন্টাল রিলেটেড, সেটা কি কি? প্রেজেন্স অফ ব্লাড, ক্লট, সুচার মেটেরিয়াল থেকে গেছে, আমি কোনো ইনস্ট্রুমেন্ট ভেতরে রেখে দিয়েছি, আমি সুচার মেটেরিয়ালটাকে রিমুভ করতে ভুলে গেছি, ভেতরে আছে, সেখান থেকে ইনফেকশন হতে পারে। আর কি হতে পারে? ইনঅ্যাডিকুয়েট ভেন্টিলেশন। ওকে, আর কন্টামিনেটেড মেডিকেশনস, যেখানে অলরেডি ইনফেক্টেড আছে সেগুলো। দিস ইজ দ্য উন্ড টাইপ। এর মধ্যে দেখ, ক্লাস 4টায় ইনফেকশন হয়েছে, বললো না যত হায়ার ক্লাস উন্ড হবে তত ইনফেকশনের রেট বেশি, সব থেকে ক্লাস 4
ক্লাস 4 কি ডার্টি ইনফেক্টেড উন্ড, সেই উন্ডের ক্ষেত্রেই ইনফেকশনের চান্স সব থেকে বেশি। যেটা একদম ক্লিন কাট উন্ড সেটা হচ্ছে ক্লাস 1। বোঝা গেল? তাহলে কোনটা ইনফেকশনের রেট সব থেকে বেশি হবে? ক্লাস 4। তাহলে যদি সুপারফিশিয়াল সাইটে হয় সেটার নাম হচ্ছে সুপারফিশিয়াল ইনফেকশন, আর যত আমার ডেপথ বাড়বে সেটা হবে ডিপ ইনফেকশন। সাধারণত সুপারফিশিয়াল ইনফেকশন সেটা 30 দিনের মধ্যে হয়ে যায়, মানে 1 মাসের মধ্যে হয়ে যায়। আর যত গভীরে যাব তত ডিউরেশনটা বাড়তে থাকবে, ওটা 1 মাসটা হয়ে যাবে দেখ কতদিন। ডেভেলপ এট দ্য লেভেল অফ ডিপ ইনসিশন সাইট উইদিন 30 ডেজ, কিন্তু কাদের ক্ষেত্রে হবে না? ব্রেস্ট, কার্ডিয়াক, ইমপ্ল্যান্ট, সেটা 90 দিন পর হতে পারে। 1 মাস থেকে 3 মাস ভ্যারিয়েশন হতে পারে। যদি আমাদের চামড়া হয় তাহলে যেখানেই ওটি তুই কর 1 মাসের মধ্যে ইনফেকশন হবে যদি হওয়ার থাকে। যদি ডিপ ইনফেকশন, ডিপ সার্জারি হয় তাহলে যেখানে কর 3টে জায়গার বাদ দিলে বাকি সবকটাই 1 মাসের মধ্যে হবে। কাদের ক্ষেত্রে 3 মাসের মধ্যে হবে? নাম্বার 1 ব্রেস্ট, কার্ডিয়াক আর ইমপ্ল্যান্ট, কোনো কিছু ইমপ্ল্যান্টেশন করা হয়েছে সেই জায়গাটা। আর অর্গান স্পেস এসএসআই সেটা কি? ডেভেলপ এট দ্য লেভেল অফ অর্গান স্পেস সাইট উইদিন 30 ডেজ ফর অল সার্জারিজ এক্সেপ্ট ব্রেস্ট, কার্ডিয়াক এন্ড ইমপ্ল্যান্ট। আবার সেই একই জিনিস। ওকে, এই জায়গাটা প্রিভেনশন কি করে করব? ইন্ট্রা অপারেটিভ মেথড, তার মধ্যে 1 নাম্বার হচ্ছে যেটা সিস্টেমিক অ্যান্টিমাইক্রোবিয়াল প্রোফাইল্যাক্সিস, সার্জিক্যাল হ্যান্ড ডিসইনফেকশন আমরা করি, সার্জিক্যাল সাইট প্রিপারেশন, জায়গাটাকে খুব ভালো করে অ্যালকোহল বেসড ক্লোরহেক্সিডিন সলিউশন দিয়ে ক্লিন করে তারপর আমাকে ইনসিশন দিতে হবে। আর পেরি অপারেটিভ মেইনটেনেন্স অফ অক্সিজেনেশন, আমরা পড়েছি যদি অক্সিজেন স্যাচুরেশন কমে যায় ইনফেকশন বাড়বে, তাহলে আমাকে অক্সিজেন স্যাচুরেশন। wound dressing, daily dressing and removal of any discharge present in the site, আর ওটি ডিসইনফেকশন অন আ রেগুলার বেসিস করতে হবে। আমরা ওটিকে কিভাবে আমরা ডায়াগনোজ করি যে ওটিতে ইয়ে হয়েছে বলে? ওটি স্টেরিলাইজেশন করার প্রয়োজন আছে কখন বুঝি? আমরা কোনো সোয়াব টেস্ট করি, ওটিতে কোনো সোয়াব পাঠাই, অ্যানারোবিক সোয়াব, অ্যারোবিক সোয়াব, এটা বলবো না, এটা পড়তে হবে। OT sterilization is a very catch question in our final examination. OT sterilization এটা একটা শর্ট নোট থাকে, OT sterilization বড় কোয়েশ্চেনের পার্ট হিসেবে থাকে। OT sterilization, ওকে, খুব ভালো করে জানতে হবে এটা। যারা যারা সার্জন হবে তাদের প্রত্যেককে OT sterilization জানতে হবে, যারা হবে না তাদেরও জানতে হবে, পরীক্ষায় লিখতে হবে। ঠিক আছে, ওকে, অলরাইট। তো তাহলে এরপরে আসছে পিরিয়ডিক মনিটরিং অফ দ্য এয়ার কোয়ালিটি অফ দ্য অপারেশন থিয়েটার। এয়ার স্যাম্পলার পাওয়া যায় কেন? কারণ এয়ারে ধর স্পোর ঘুরে বেড়াচ্ছে, তুই ওটি করছিস, তুই তো জায়গাটা কাটবি, ওপেন করবি, তাহলে সেখানে যদি স্পোর এসে বসে থাকে অপারেশন ও ইনফেকশন করবি। তাহলে এয়ারটাকে ঠিক করতে হবে, ভেন্টিলেশন হ্যাজ টু বি দেয়ার। জায়গাটা এয়ার কোয়ালিটিটাকে আমাদের ঘন ঘন চেক করতে হবে, ফিল্টার চেঞ্জ করতে হবে, অনেক কিছু আছে। এখন যারা হাইলি স্পেসিফাইড যেগুলো, সেখানে সমস্ত ওটিতে হেপা ফিল্টার লাগিয়ে রাখে যাতে কোনো রকম কোনো মাইক্রোবায়োলজিক্যাল কন্টামিনেশন সেখানে না হয়। ওকে, লাস্ট এসএপি প্রলঙ্গেশন, সিস্টেমিক অ্যান্টিমাইক্রো প্রোফাইল্যাক্সিস। এই প্রলঙ্গেশনটা সাধারণত কোনো অবস্থাতেই রেকমেন্ড করা হয় না। ওকে, যাই হোক, এইবারে যে জায়গাটা আছে, দিস ইজ নোন অ্যাজ বান্ডল কেয়ার অ্যাপ্রোচ। হোয়াট ডু ইউ মিন বাই দ্যাট? Bundle care approach, it is a presence of device itself is a major risk factor for developing any infection. যদি আজকে বেশি দিন আমার ক্যাথিটার হয়ে থাকে বা রেসপিরেটরি কোনো একটা ডিভাইস আমি ইনসার্ট করে রাখি, তত বেশি বায়োফিল্ম প্রোডাকশন হবে, তত বেশি ইনফেকশন হওয়ার চান্স হবে। সেকেন্ড, স্ট্রিক্ট অ্যাসেপটিক প্রিকশন মাস্ট বি ফলোড while insertion and ডেইলি মেইনটেনেন্স অফ দ্য ডিভাইস। আমি একটা ক্যাথিটার করে দিলাম বা সেন্ট্রাল ভেনাস লাইন করে দিলাম, দিয়ে আমি ঘুমিয়ে গেলাম, চলবে না। ঠিক আছে, যেদিন ডিসচার্জ হবে সেদিন আমি খুলে দেবো।
রেগুলার, অন আ রেগুলার বেসিস আমাকে জায়গাটাকে ক্লিন করতে হবে, আদারওয়াইজ ইনফেকশন হবে। 3, প্রিভেন্টিভ মেজার ফর ইচ অফ দ্য ডিভাইস অ্যাসোসিয়েটেড ইনফেকশন ও গ্রুপ ড্যাশ বান্ডেল কেয়ার অ্যাপ্রোচ। সেটা কি জিনিস? কম্প্রাইজ অফ 3 to 5 এভিডেন্স বেসড এলিমেন্টস, মানে আমরা করে দেখেছি যে এগুলো করলে ইনফেকশন কম হয়, দ্যাট ইজ ওয়াই এটার নাম হচ্ছে এভিডেন্স বেসড এলিমেন্টস। আমরা যে মেডিসিন পড়ি বা আমরা যে ইন্টারভেনশন গুলো করি সেগুলো কি? এভিডেন্স বেসড অ্যাপ্রোচ। আমরা দেখেছি যে এই ধরনের ওষুধ দিলে, এই ডোজে দিলে তবে এটা ঠিক হয়, সেই কারণের জন্য আমরা এগুলো অ্যাপ্লাই করছি। এমন নয় যে রাত্রেবেলা আমাকে এসে ঠাকুর বললো, শোন তোকে কালকে সকালবেলা সেফাজোলিন দিবি পেশেন্টকে। ইট ইজ নট দ্যাট। এটা আমরা করে দেখেছি কি আসে, আমরা সেটা সেই কারণের জন্য দেখছি। ওকে, compliance to the bundle care approach is calculated as all or none way, that is the failure to compliance of any of the component is known as non-compliant. তুই ধর তোর বাড়িতে 3টে দরজা আছে, 5টা দরজা আছে, ধর এখানে 3 থেকে 5টা বলেছে, আমি 5টাই ধরলাম। তো সেই 5টা দরজার মধ্যে তুই 4টে দরজায় একদম পুরো সেই জার্মান তালা লাগিয়ে বসে আছিস, একটা দরজা হাট করে খোলা। চোর বাড়িতে ঢুকতে পারবে কি পারবে না? ইয়েস অর নো, হোয়াট উইল বি দ্য রেজাল্ট? পারবে। তাহলে তুই বলে না স্যার দেখুন আমি 4টেতে আমি তালা লাগিয়েছি, জার্মান তালা, নাম্বার লক সিস্টেম আছে, ম্যাটার করবে? করবে না। সো অল অর নান, তুই করলে সবকটা করবি, অথবা তুই একটা খুলে রাখ আর 5টাই খুলে রাখ, কিছু যায় আসে। দিস ইজ অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তো তাহলে ইনসার্টশন বান্ডেল অ্যান্ড মেনটেনেন্স বান্ডেল, এই জায়গাটা আমাদের সারা জীবন করে খেতে হবে, সেই জন্য এই জায়গাটা ভালো করে বুঝতে হবে। তো যেটা বলা হলো সেটা হচ্ছে ক্যাথিটার শুড বি ইনসার্টেড when appropriate indication is present. পেশেন্ট কোনো অসুবিধে নেই, পেশেন্ট বারবার ইউরিনে যাচ্ছে আসছে, তার প্রেশার ঠিক আছে, আমি বললাম না ক্যাথিটার একটা করে, যেটা প্রথমেই বললাম, সেটা উচিত কি উচিত নয়? উচিত নয়, নাম্বার 1। নাম্বার 2, only the sterile items are used for insertion of the catheter. আমি 2 ঘন্টা আগে এটা পড়েছি, 1000টা পেশেন্ট দেখেছি, এইটা পরেই আমি ক্যাথিটার করছি, উচিত নয়। Catheter is inserted by non-touch technique with strict asepsis. যে কোনো ডিভাইস, শুধু ক্যাথিটার বলে নয়, সেটাকে যতটা ডিস্টেন্স থেকে যতটা নন টাচ টেকনিকে করা যায় তত ভালো। তুই যত হাত দিয়ে খুঁজবি সেটাকে, ইউ আর অ্যাকচুয়ালি ইনসার্টিং ব্যাকটেরিয়া ইনসাইড দ্য বডি। ক্লোজড ড্রেনেজ সিস্টেম মাস্ট বি ইউজড। এটা এই যে লাইন, সেটা কানেক্টেড হয়ে যাবে ইউরো ব্যাগের সঙ্গে বা অন্য কোনো ড্রেনেজ সিস্টেমের সঙ্গে, সেটা ওপেন থাকবে না, ওপেন থাকলে সেটা দিয়ে ইনফেকশন ঢুকবে। দিস ইজ নোন অ্যাজ ক্লোজড ড্রেনেজ সিস্টেম। Catheter of appropriate size may be used. আমার 16 সাইজের লাগার কথা, আমি 8 সাইজের ব্যবহার করেছি, চলবে? চলবে। Catheter must be properly secured after placement. ক্যাথিটার করা হলো, ভেতরে ঢুকে গেল, সেটাকে ইনফ্লেট করলাম না, ছেড়ে দিলাম, তো খুলে বেরিয়ে চলে যাবে, যাবে তো, আবার ইনফেকশনও করবে। তার মানে ওটাকে প্রপারলি সিকিউর করতে হবে। আর যদি আমি আইভি করি তখন সেটা ওইখানে ড্যাক্রন বা যেগুলো দিয়ে জায়গাটাকে সিল করে দিতে হবে, যাতে ওইখানে আর কোনো ফ্লুইড এসে না জমতে পারে। মেনটেনেন্স বান্ডেল, এটা কি? ডেলি ক্যাথিটার কেয়ার, যেখানে হোক, সেটা ভ্যাজাইনাল হতে পারে, মেটাল কেয়ার, মাস্ট বি গিভেন রেগুলারলি বাই স্ট্রিক্ট অ্যাসেপটিক মেজার সাচ অ্যাজ হ্যান্ড হাইজিন অ্যান্ড সিঙ্গল ইউজ গ্লাভস। ওই গ্লাভসটা পার পেশেন্ট একবারই ইউজ করব, ইউজ হয়ে যাবে আমি খুলে ফেলবো, এবং সেটার আগে এবং পরে স্ট্রিক্ট ভাবে আমি হ্যান্ড ওয়াশিং করব। শুধুমাত্র এটা করে আমাদের কিন্তু ইনফেকশন রেট 90% কমানো যায়। আই রিপিট, 90% কমানো যায়। Catheter is properly secured all the time. Drainage bag must be always there. কোথায়? ফ্লোরের উপরে থাকবে, ব্লাডারের নিচে থাকবে।
আমার হঠাৎ করে কি হলো, জল ট্যাঙ্কির মতো উপরে তুলে দিল, মহা মুশকিল, পেশেন্ট অত দূরে উঠতে পারবে না, আর আবার একদম পুরো মাটিতে ফেলে দিল, কন্টামিনেশন হবে। তো এই দুটো কারণে যেটা হবে, ফ্লোরের ওপরে, ব্লাডারের নিচে। সাধারণত এখন যে বেডগুলো থাকে সেখানে ক্যাথিটার ইউরোব্যাগ ঝোলানোর জন্য জায়গা থাকে। ক্লোজ ড্রেনেজ সিস্টেম হলো আর কি, যতবার আমরা ইউজ করব, মানে ইউরোব্যাগ থেকে ইউরিন নেব, সবকিছু করব, ততবার আমাদের স্ট্রিক্ট ভাবে হ্যান্ড ওয়াশিং করতে হবে, গ্লাভস চেঞ্জ করতে হবে, সেপারেট জাগ ফর ইচ ব্যাগ অ্যান্ড ইউজ অফ অ্যালকোহল সোয়াব টু ডিসইনফেক্ট দ্য আউটলেট, এগুলো আমাকে করতে হবে। লাস্ট, ডেইলি অ্যাসেসমেন্ট অফ দ্য রেডিনেস অফ দ্য রিমুভাল অফ দ্য ক্যাথিটার। প্রত্যেকদিন তাকে ক্যাথিটার ক্ল্যাম্পিং করে দেখতে হবে পেশেন্ট নিজে ইউরিন করতে পারছে কিনা। আজকে পারছে, পেশেন্টের আর্ট যাচ্ছে, পেশেন্ট চেষ্টা করছে, ক্যাথিটার রিমুভ করবে। যত দ্রুত সম্ভব ক্যাথিটারটাকে রিমুভ করতে হবে। ক্যাথিটার যত বেশি দিন থাকবে, ইনফেকশন বেশি থাকবে। সেন্ট্রাল লাইনে কি আছে, একটু কমে গেল। সেন্ট্রাল লাইনে তো এত জিনিস নাই। সেন্ট্রাল লাইনের জন্য কি করতে হয়, সাধারণত হ্যান্ড হাইজিন প্রথমে, ম্যাক্সিমাম স্টেরাইল পিপি, মাইন্ড ইট। কেন, আগেরটা তো ব্লাডার পর্যন্ত পৌঁছচ্ছিল, এই ইনফেকশন সরাসরি কোথায় পৌঁছবে, ব্লাডে। তাহলে আমাকে এক্ষেত্রে পারলে সেই একদম পিপি, ড্রেস, ক্যাপ, মাস্ক, গাউন সব পরে এলিয়ান সেজে মোটামুটি নেমে পড়তে হবে। আর কি, সাইট অফ ইনসার্শন, আগেই বললাম ফিমোরালের ক্ষেত্রে যদি আমরা ইনসার্ট করি, চান্সেস অফ কন্টামিনেশন ইজ মোর, তাহলে সাবক্লেভিয়ানটা বেশি প্রেফার করব। স্কিন প্রিপারেশন, অ্যান্টিসেপটিক এবং ক্লোরহেক্সিডিন, সাধারণত দুটোই ব্যবহার করতে হয়। আর স্কিন মাস্ট বি কমপ্লিটলি ড্রাই, এয়ার ড্রাই করে একদম সেটা হয়ে গেল, শুকিয়ে গেল, তারপর আমি ইনসার্ট করব। আর কি, সেমি পারমিয়েবল ড্রেসিং ইউজ করতে হবে। লাস্ট, ডেটা অ্যান্ড টাইম অফ ইনসার্শন, ডেট অ্যান্ড টাইম সেটাকে ডেটাতে আনতে হবে। কেন, তাহলে কতক্ষণ আমার ক্যাথিটার আছে, কোন সময় থেকে, 72 ঘন্টার বেশি আছে কিনা, নাকি আমার 5 দিনের বেশি হয়ে গেছে, সেটা ডকুমেন্ট করা যায়। মেনটেনেন্স, আবার সেই এক জিনিস, হ্যান্ড হাইজিন, প্লিজ 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 মেনটেন হ্যান্ড হাইজিন অ্যান্ড হাফ ডিকন্টামিনেশন বাই অ্যালকোহল, 70% অ্যালকোহল। ডেলি ডকুমেন্টেশন অফ লোকাল সাইন অফ ইনফেকশন, কোনো লোকালি কোনো এরিথেমা হয়েছে কিনা, টেন্ডারনেস এসছে কিনা, কোনো জায়গাটা ফুলে গেছে কিনা, সেগুলো দেখতে হবে। চেঞ্জ অফ ড্রেসিং উইথ 2% ক্লোরহেক্সিডিন, এখানে যে ড্রেসিং করা হয়েছিল, যে ব্যান্ডেজ করা আছে বা লিকোপ্লাস লাগানো আছে, সেটাকে 2% ক্লোরহেক্সিডিন দিয়ে চেঞ্জ করতে হবে। কেন, ওটা অ্যান্টিসেপটিক, অ্যান্টিসেপসিস করছে। আর ডেলি অ্যাসেসমেন্ট অফ রেডিনেস অফ রিমুভাল অফ দ্য সেন্ট্রাল লাইন, দেখতে হবে আজকে রিমুভ করা যায় কিনা। প্রতিদিন চেষ্টা করতে হবে, মাথায় রাখতে হবে যত দ্রুত সম্ভব এটা রিমুভ করবে। হ্যাঁ, তার মানে এই নয় যে পেশেন্ট প্রায় মরতে বসেছে, না না খুলে দিই নইলে ইনফেকশন হয়ে যাবে, ব্যাপারটা তা নয়। কিন্তু চেষ্টা করতে হবে পেশেন্টকে যত তাড়াতাড়ি ওই ইয়ে থেকে বের করা যায়। এটা হচ্ছে ব্যাপের জন্য। তাহলে এগেন হ্যান্ড হাইজিন করতে হবে, বেডটা অতি অবশ্যই সুপাইন থাকবে না, 30 to 45 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে, মানে এটা কি পজিশন বলে, প্রপড আপ পজিশন। ডেলি ওরাল কেয়ার উইথ ক্লোরহেক্সিডিন 2%। কেন, আমাদের যেখানে ওরালি আমাদের আছে, এখানে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া গ্রো করে সারাদিন রাতে, তো সেই ব্যাকটেরিয়াগুলো এন্ডোট্রাকিয়াল টিউব দিয়ে ঢুকতে পারে, তো আমাকে ওরাল কেয়ার প্রত্যেক দিন রাখতে হবে। নিড অফ দ্য পেপটিক আলসার ডিজিজ পিউডি প্রোফাইল্যাক্সিস শুড বি অ্যাসেস ডেলি। কেন, সাধারণত যেটা দেখা যায় যে পেপটিক আলসার বা ডিজিজের ক্ষেত্রে যে অ্যাসিড রিফ্লাক্স যাদের ক্ষেত্রে হয়, সেই অ্যাসিড রিফ্লাক্সের ক্ষেত্রে অ্যাসপিরেশনের চান্স অনেক বেশি হয়, বোঝা গেল। সেই কারণে দেখবি তাদের যে ল্যারিঞ্জিয়াল কোনো ডিজিজ হয়, তাদের ক্ষেত্রে কিন্তু অতি অবশ্যই বলে যে একটা পিপিআই মানে প্যান্টোপ্রাজোল, ওমেপ্রাজোল, র্যাবেপ্রাজোল, এরকম একটা প্রোফাইল্যাক্সিস দিয়ে রাখো। কারণ অনেক সময় জিআরডি, গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ, মে অলসো কালমিনেট ইনটু অ্যাসপিরেটেড এনি টাইপ অফ ইনফেকশনস। Deep vein thrombosis prophylaxis should be provided, and daily assessment of readiness of removal of mechanical ventilation.